হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আয়ন শনাক্তকরণের যে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। শুরু করা যাক। দেখো, এই অংশটা পড়ানোর আগে আমাদের একটা রিয়াজেন্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এটা হচ্ছে পাইরো এন্টিমোনেট। এটা হচ্ছে পাইরো এন্টিমোনেট। এটা হচ্ছে, এটার সংকেত হচ্ছে H2SB2O7 2-। এটা একটা ঋণাত্মক যৌগ। তাহলে এটা জৈবিক কত হবে? 2। এটা কয়টা ধনাত্মককে ধরতে পারে? একযোজী ধনাত্মক কয়টাকে ধরতে পারে? 2টা। এটা যদি পটাশিয়ামের সাথে যুক্ত হয় তখন এটার নাম হবে কি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তাহলে আমি যদি পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত যদি লিখতে চাই, এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। আমি যদি এটার সংকেত যদি লিখতে চাই, তাহলে এ কয়টা পটাশিয়ামকে ধরতে পারবে? 2টা। তাহলে এটা কি? K2H2SB2O7। এটা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত। এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটটা মূলত একটা বিকারক হিসেবে কাজ করে। বিকারকের কাজ কি? কোন একটা আয়নকে শনাক্ত করা। এই বিকারকটা সোডিয়াম আয়ন শনাক্তকরণে তোমার কি হয় বলতো? ব্যবহৃত হয়। এই বিকারকটা দ্বারা কোন আয়নটা শনাক্ত করা হয়? সোডিয়াম আয়ন। তাহলে সোডিয়াম আয়ন শনাক্তকরণে এটি ব্যবহৃত হয়। এটি তোমার কি হয়? ব্যবহৃত হয়। এ পর্যন্ত উঠায় নাও। ভিডিও তো ক্লিয়ার আছে নাকি? অনেক স্টুডেন্ট দুইজন মানে একজন স্টুডেন্ট নোট করছে, স্যার আমি এটা প্র্যাকটিস করতে গিয়ে ভুলে যাই। হ্যাঁ, এটা একবারে পারবো না, অনেকবার প্র্যাকটিস করতে হবে, তারপর তোমার মাথায় দিতে হবে। স্টেপ বাই স্টেপ আসতে হবে। তোমাকে কপার আয়ন টেস্টে কি কি রিয়াজেন্ট ব্যবহার করতে হয়, কি কি রিয়াজেন্ট গুলো যোগ করলে কোন ধরনের কালার আসে, বিক্রিয়াগুলো তুমি একটু চেষ্টা করলেই পারবে। আগে জানতে হবে কপার আয়ন শনাক্তকরণ, আমি কোন ধরনের রিয়াজেন্ট ব্যবহার করব, কোন ধরনের রিয়াজেন্টে কোন কোন ধরনের কালার তৈরি হয়, এগুলো তোমার মনে রাখতে হবে। এটা দেখো, এখন আমরা আলোচনা করব সোডিয়াম আয়ন। এটা দেখো, সোডিয়াম আয়ন শনাক্তকরণ। সোডিয়াম আয়ন এটা কি তোমার শনাক্তকরণ। তাহলে আমাকে আগের মতো সোডিয়ামের কি নিতে হবে? সল্ট নিতে হবে। আমরা এখানে সোডিয়ামের সল্ট নিলাম, সোডিয়াম লবণ নিলাম। এটা হচ্ছে সোডিয়াম লবণ। তুমি যখন এটা অ্যানালাইসিস করবা তখন কিন্তু তুমি জানবা না যে এটা কি সোডিয়াম, তোমাকে বের করতে হবে এই লবণে সোডিয়াম আয়নটা প্রেজেন্ট আছে। তাহলে তুমি কি করবা? এখান থেকে একটা মূল দ্রবণ তুমি কি করবা? তৈরি করো, পানি যোগ করে। এটা মূল। এর ভিতরে বিকারক হিসেবে আমরা যোগ করে কি? পটাশিয়াম। এই সংকেতটা কিন্তু প্রায় সময় আসে। হ্যাঁ, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত কি? অথবা বলে যে সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোন বিকারকটা আমরা ব্যবহার করে থাকি। এবং এই সংকেতটা বাচ্চারা প্রায় সময় কি করে? ভুল করে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ভুল করারই কথা। হ্যাঁ, এটা অনেক বড় একটা সংকেত। এটা যদি যোগ করে তখন এখানে একটা কি হবে? এটা মূল দ্রবণের মধ্যে তো আমরা যোগ করি না, এখান থেকে আমরা 2 থেকে 3 ml নিই। এটা 2 থেকে
3 ml, 2 থেকে 3 ml আমরা এখানে মূল দ্রবণ। এই দ্রবণের মধ্যে আমরা যোগ করি কি পটাশিয়াম, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি বিকারিতা। এখানে যদি যোগ করি তাহলে এখানে একটা সাদা একটা অদক্ষেপ আসে, এখানে কি হয় সাদা একটা কি আসে অদক্ষেপ এখানে চলে আসে। এখন জানতে হবে যে এই সোডিয়াম লবণের মধ্যে আমরা যখন পটাশিয়াম পাইরো অ্যান্টিমনিটা আমরা যখন যোগ করব তখন এখানে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে এখানে তোমার বিক্রিয়াটা হয়, এটা সোডিয়ামের যে কোনো টাইপের সল্ট নিতে পারে, এই কারণে আমরা কোনো সল্ট না উল্লেখ করে আমরা লিখব কি সোডিয়াম আয়ন। এটা জলীয় দ্রবণে থাকবে, এই কারণে এটা বিকারক হিসেবে আমরা যোগ করতেছি কাকে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমনি, এটা আমরা বিকারক হিসেবে। তাহলে এটার ক্ষেত্রে কি হয়, এটার চার্জ কত, একটা পটাশিয়ামের জন্য +1, দুটো পটাশিয়ামের জন্য কত হয় +2, এটার চার্জ তাহলে কত হবে -2। তাহলে এই ধনাত্মকটা কাকে ধরবে, ঋণাত্মক। এই সোডিয়াম আয়নটা অধিক সক্রিয়, পটাশিয়াম আয়নটা কম সক্রিয়। সোডিয়াম আয়নটা করবে কি এখান থেকে পটাশিয়াম আয়নটাকে তোমার কি করবে বলতো প্রতিস্থাপিত করে। তাহলে এই সোডিয়াম আয়নটা পটাশিয়াম আয়নকে তোমার প্রতিস্থাপিত করবে। পটাশিয়াম আয়ন আছে কয়টা, দুইটা। তাহলে এই দুইটা পটাশিয়ামকে প্রতিস্থাপিত করে তার জায়গাটা দখল করবে কে, সোডিয়াম। তার মানে এই হচ্ছে সোডিয়াম, আর এই হচ্ছে কি তোমার পাইরো অ্যান্টিমনি H2Sb2O3। যেহেতু এটার যোজনী কত 2, তাহলে এই 2 যাবে কোথায়, সোডিয়ামের এখানে, আর সোডিয়ামের যোজনী কত 1, এই একটাই এখানে লেখার কোনো দরকার নেই। অথবা কথাটাকে আমরা এভাবেও বলতে পারি যে এখানে তোমার এই টোটালটা চার্জ কত -2, এখানে যুক্ত হলে কত হতে হবে +2। সোডিয়াম আর এই পটাশিয়ামকে প্রতিস্থাপিত করতে হলে সোডিয়ামের টোটাল চার্জ হতে হবে কত +2। সোডিয়াম কয়টা চার্জ নিয়ে আসছে, একটা ধনাত্মক। +2 হওয়ার জন্য কয়টা সোডিয়ামের আসতে হবে, দুইটা সোডিয়ামের এখানে আসতে হবে। কথা বুঝতে পারছি? আর এখানে তোমার কি তৈরি হবে, এই তোমার পটাশিয়াম আয়ন। এই যৌগটার কারণে, এটার নাম কি সোডিয়াম পাইরো অ্যান্টিমনি, এই যৌগটার কারণে কি হয় এই সাদা অদক্ষেপটা তৈরি হয়। এই সাদা অদক্ষেপের সংকেত কোনটা, এই সোডিয়াম পাইরো অ্যান্টিমনি। তাহলে এটা কি তোমার সোডিয়াম, এটা যদি নাম লিখি এটা কি সোডিয়াম পাইরো, এটা কি অ্যান্টিমনি। এটা কোন অংশটা, যে সাদা অদক্ষেপ, এটা অ্যান্টিমনি। এটাই হচ্ছে কি বলতো হোয়াইট পিপিটি, এটাই হচ্ছে কি হোয়াইট। এই হচ্ছে তোমার সোডিয়াম আয়ন শনাক্তকরণের ডায়াগ্রাম, আর এই হচ্ছে বিক্রিয়া। দেখো বুঝতে পারছো কিনা। হ্যাঁ করে দাও, সমতা করে দাও। এই তো সোডিয়ামের সমতা করে দাও, এখানে 2 দিয়ে দাও, তাহলেই হয়ে গেছে সমতা। হ্যাঁ জিয়া, তুমি বলছো কি সোডিয়ামের সক্রিয়তা কম, পটাশিয়ামের সক্রিয়তা বেশি। আসলেই সত্যি, তুমি যেটা বলছো সেটা রাইট। এখানে আসলে আমরা সোডিয়াম নিয়ে কথা বলতেছি না, আমরা সোডিয়াম আয়ন নিয়ে কথা বলতেছি। আমরা যদি বলি এটাকে আমি একটু ডিলিট করে দিই, তারপর তোমার প্রথমের অ্যানসারে আমি আসতেছি। একটু দেখো, আমি যদি বলি পটাশিয়ামের সক্রিয়তা আর সোডিয়ামের মধ্যে, এটার সক্রিয়তা বেশি, এখানে সক্রিয়তা হ্রাস, এখানে সক্রিয়তা কি হচ্ছে বলতো কমে যাচ্ছে। আমি কিন্তু এখানে কম্পেয়ার করতেছি পটাশিয়াম আর সোডিয়াম না, এখানে কম্পেয়ার করা হচ্ছে কি পটাশিয়াম আয়ন আর কি সোডিয়াম আয়ন। তার মানে কি এখানে কম্পেয়ার করা হচ্ছে কার, পটাশিয়াম আয়ন আর কার বলতো সোডিয়াম আয়ন।
অর্থাৎ এটার সক্রিয়তা বেশি, এটার সক্রিয়তা কি বলতো বেশি। সবসময় মনে করবা যে ধাতুর সক্রিয়তা যত বেশি হবে ওই ধাতুর আয়নের সক্রিয়তা তত কি হবে কম হবে। তাহলে এটার সক্রিয়তা কি হবে বলতো কম হবে, এটার সক্রিয়তা কি হবে বলতো কম হবে। তাহলে এটার সক্রিয়তা এই দুটোর মধ্যে এটার সক্রিয়তা কি কম, এই দুটোর মধ্যে দুটোই সক্রিয়, এটার সক্রিয়তা কি কম, এই দুটোর মধ্যে কম্পেয়ার করছি। যে ধাতুর সক্রিয়তা যত কম হবে ওই ধাতুর আয়নের সক্রিয়তা তত বেশি হবে, ওই ধাতুর আয়নের সক্রিয়তা তত কি হবে বেশি হবে। তাহলে আমি কি বলতে পারি, এটা যদি আমি নোটে লিখি জিয়াদের কথার প্রেক্ষিতে, যে ধাতুর সক্রিয়তা যত বেশি হবে, যে ধাতুর সক্রিয়তা যত বেশি হবে ওই ধাতুর আয়নের সক্রিয়তা তত কম হবে, সক্রিয়তা তত কম হবে। এখানে আমরা কোনো ধাতুকে কম্পেয়ার করতেছি না, এখানে কি আমরা কম্পেয়ার করতেছি কাকে, ধাতব আয়নের সাথে। সোডিয়াম আয়নের সাথে কার, পটাশিয়াম আয়ন। সোডিয়াম আয়নের সক্রিয়তা বেশি, পটাশিয়াম আয়নের সক্রিয়তা কি কম, এই কথাটাই বলছি। এটা আগে একটু উঠাই দাও, তারপর আমরা ডিরাইভ করব। এটা দেখো, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ একটা দ্রবণ নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলি নেসলার দ্রবণ। হ্যাঁ, আগে আমরা ভিডিও দেখব, তারপর এটাকে আমরা ব্যাখ্যা করব, তারপর এই দ্রবণটার কাজ কি সেটা আমরা দেখব। খুবই গুরুত্বপূর্ণ এটা। সবাই প্রথমে একটু ভিডিওটা ভালোমতো দেখবা এবং একটু খাতায় একটু প্রথমে টুকে নেবা কি কি তিনটে এখানে দ্রবণ ব্যবহার করা হবে একটু দেখো। Weighing 4.4 grams of mercury 2 chloride, known also under the name of corrosive sublimate. Add 70 grams of water. ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, আমাদের তো এখানে সাউন্ড কম আছে, সাউন্ডটা একটু দিয়ে নি, ওয়েট। আমরা একটু সাউন্ডটা একটু বাড়ায় নি, এই কারণে ভিডিওর সাউন্ড কম আসছে। Weighing 4.4 grams of mercury 2 chloride, known also under the name of corrosive sublimate. স্ক্রিনটা বড় করে নিও। হ্যাঁ, Add 70 grams of water. And heat the mixture to allow complete dissolution of the chloride. এখানে প্রথম নিচ্ছে মার্কিউরিক ক্লোরাইড। এবার এখানে তিনটা দ্রবণ নেওয়া হয়। Weigh 11 grams of potassium iodide. 11 গ্রাম পটাশিয়াম আয়োডাইড নেওয়া হচ্ছে। এটা একটা ডিজিটাল একটা কি তোমার ওয়েট মিটার, এটার সাহায্যে ওয়েট Dissolve it in the minimum of water needed. As it is very soluble, we don't need too much water. পটাশিয়াম আয়োডাইড যোগ করা হয়েছে,
এই পটাশিয়াম আয়োডাইডের একটা The দ্রবণ third তৈরি করে। step is to measure 20 grams of sodium hydroxide in order to make 100 milliliters of 5 molar solution. এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে সলিড, হ্যাঁ। সোডিয়াম হাইড্রোক্সাইড গুলো দানা আকারে পাওয়া যায়, এখানে প্লেট বলা হয়, হ্যাঁ। সোডিয়াম হাইড্রোক্সাইডের প্লেট বলা হয়, এর একটা দ্রবণ তৈরি করা হবে। তিনটা, একটা হচ্ছে মার্কিউরি ক্লোরাইড, একটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে লাস্ট দ্রবণ, হ্যাঁ। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। Adding dropwise the iodide to the mercury solution, we notice the formation of an abundant. এখানে আমরা দুটো দ্রবণ মিক্স করতেছি, বোঝার ট্রাই করো। তিনটা দ্রবণের মধ্যে দুটো দ্রবণ মেশানো হচ্ছে। প্রথম দুটো দ্রবণ, একটা হচ্ছে মার্কিউরি ক্লোরাইড আর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। এটা মিশালে এই ধরনের একটা অরেঞ্জ কালার আসে, কিন্তু বইতে বলে এই কালারটা হচ্ছে কি কালার? রেড কালার। Abundant orange precipitate of mercury 2 iodide. The most abundant precipitate is obtained when the mercury chloride and potassium iodide. এই জিনিসটা মিশানো হচ্ছে কি অনুপাতে? আচ্ছা আমি একটু আবার বলি জিনিসটা দেখো। Adding dropwise the iodide to the mercury solution, we notice the formation of an abundant orange precipitate of mercury 2 iodide. The most abundant precipitate is obtained when the mercury chloride and potassium iodide are interacted in a 1 to 2 molar ratio. The process is a double replacement. এখানে দেখো মার্কিউরি ক্লোরাইড 1 মোল নিলে পটাশিয়াম আয়োডাইড 2 মোল নেওয়া হচ্ছে। এই অনুপাতে মিশালে তোমার এখানে একটা কি হয়, একটা অরেঞ্জ টাইপের একটা কালার চলে আসে, হ্যাঁ। মানে একটা কমলা reaction as shown in the equation of this chemical reaction. Further addition of potassium iodide dissolves the precipitate by forming a soluble. এখন কি করছে? এখন বলছে যে এই কমলা বর্ণের এই দ্রবণ বা অদক্ষেপের মধ্যে এখন তোমার ফার্দার পুনরায় আবার কি করতেছে? পটাশিয়াম আয়োডাইড যোগ করতেছে। পটাশিয়াম আয়োডাইড যোগ করে দেখো ম্যাজিক দেখো। দেখবে যে এই কালারটা থাকবে না, হ্যাঁ। কালারটা একবারে কালারলেস হয়ে যাবে। খুবই ম্যাজিক। The equation describing this process reveals the formation of the potassium tetraiodmercurate. At the molar ratio of 1 to 4 mercury chloride to potassium iodide, we get the complete dissolution of the mercury iodide precipitate. এখানে তোমার অ্যাড করার পর তোমার এটা কি করা হয়েছে? এটা কালারলেস হয়ে গেছে। Observe the yellow. এই পর্যন্ত আমি যদি বলি প্রথম দুটো দ্রবণকে মিশানো হয়েছে, একটা হচ্ছে মার্কিউরি ক্লোরাইড, একটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড। এটাকে মিশানোর পর একটা অরেঞ্জ কালার পাওয়া গেছে। ওই অরেঞ্জ কালারের মধ্যে তোমার এক্সিস পরিমাণ পটাশিয়াম আয়োডাইড আবার যোগ করা হয়েছে। আবার যোগ করলে দেখা যায় একটা কালারলেস সলিউশন পাওয়া গেছে। এই পর্যন্ত ওরা বলে যেটা, হ্যাঁ। Yellowish color of the complex solution. Measure 40 milliliters of the third solution, the 5 molar sodium hydroxide. হ্যাঁ, যেখানে তোমার দাগ কাটা থাকে, মেজারমেন্ট করা যায় যে সিলিন্ডারের সাথে, সেটাকে আমরা বলি মেজারিং সিলিন্ডার। সেখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিই। সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়ার পর ওই বর্ণহীন দ্রবণের মধ্যে transfer the complex solution in a 250 milliliter beaker. ওই একটা আরেকটা বিকারের মধ্যে, এই বিকারের মধ্যে বর্ণহীন দ্রবণটা আমরা যোগ করছি, মানে অ্যাড করা হচ্ছে। এখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা অ্যাড করব and add the alkaline solution to it. We notice a color enhancement of the mixture. The Nessler reagent is complete when we dilute the mixture to a volume of 200 milliliters by adding distilled by weighing 4.4 grams of mercury alkaline solution to it. We notice a color enhancement of the mixture. আচ্ছা, ভিডিও কি ক্লিয়ার দেখা যাচ্ছে? The Nessler reagent is complete when we dilute the mixture to a volume of 200 milliliters by adding distilled
ওয়েট 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 করো, একটা একটা সেকেন্ড ওয়েট করো। এই নেটের অত্যাচার মানে একদম টায়ার্ড হয়ে গেছি, বুঝছো? একটা 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 মিনিট ওয়েট করো, পুরো 1 মিনিট। হ্যাঁ, এখন 42 বাজে, 43 পর্যন্ত ওয়েট করো। টায়ার্ড হয়ে গেছি নেটের অত্যাচারে। নেট এত ফালতুমি করতেছে। একটা মিনিট। এক সেকেন্ড। কি বলবো? নিজে কাজ করো। কি বলে একশো? বুঝতেছি না। এক সেকেন্ড। আচ্ছা, এখন দেখা যায়, এখন দেখা যায়। দেখো তো এখন ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার? ওকে, এটা দেখো, আমরা যদি এই ভিডিওটা একটু দেখি, ভিডিও কি দেখতে পারছো? ভিডিও কি দেখতে পারছো? ভিডিও কি দেখতে পারছো?
তোমার ইসের যে ভালো লাগে না, একবারে বিরক্তি লাগতেছে। ওকে, একটু দেখো, আমরা যদি তোমার ভিডিও কি অন করা লাগবে? আচ্ছা, ভিডিও কি তোমরা দেখতে পারছো? একটু একজনই বলো যে ভিডিও দেখতে পারছো কিনা। ওকে, ঠিক আছে, দেখতে পারছি। তাহলে তুমি দেখো, নেসলার দর্পণে আমরা তিনটা দর্পণ নিচ্ছি। এখানে একটা দর্পণ নেওয়া হয়েছে, আগে এটা বোঝার ট্রাই করো। এটা হচ্ছে HgCl2। এখানে আরেকটা দর্পণ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে তোমার পটাশিয়াম আয়োডাইডের দর্পণ। এটা HgCl2 দর্পণ, এটা নেওয়া হয়েছে পটাশিয়াম আয়োডাইডের দর্পণ, ঠিক আছে? আর এখানে আরেকটা দর্পণ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড দর্পণ। প্রথমে কি করা হয়েছে, এই দুটো দর্পণ, ওকে একটু দেখো, এই তিনটা দর্পণ তোমার নেওয়া হয়েছে। প্রথমে এই ভিডিওতে দেখা হয়েছে এই দুটো দর্পণ তোমার কি করছে, অ্যাড করা হয়েছে। এই দুটো দর্পণ তোমার কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে। এই দুটো দর্পণ যদি অ্যাড করা হয় তাহলে তোমার কি হয়, কমলা বর্ণের, হ্যাঁ, এখানে একটা দর্পণ দেখা যায় আমাদের ভিডিও অনুসারে। আর বইতে লিখছে এটা কি তোমার লাল পদক্ষেপ। এটা কি তোমার কি অনুসারে, আমাদের বই অনুসারে। বই অনুসারে বলছে যে এটা কি লাল পদক্ষেপ। আসলে ভিডিও অনুসারে দেখা যায় এই কালারটা কি আসলে অরেঞ্জ। আমরা বইটা কি ফলো করব, হ্যাঁ? এখন এটার ভিতরে এখানে আমরা অ্যাড করছি কি অনুপাতে, 1:2 অনুপাতে। এটা যদি 1 মোল নিই তাহলে এটা আমরা নেব কত, 2। ভিডিও এটা বলে এটাকে আমরা অ্যাড করছি কি অনুপাতে, 1:2 অনুপাতে। এটা 1 মোল দিলে এটা 2। তাহলে এই দ্রবণের মধ্যে আমরা কি করছি, অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড অ্যাড করছি। এটার মধ্যে আমরা কি করছি, অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড আমরা এখানে আবার অ্যাড করছি। ফার্দার এটাকে আবার অ্যাড করা হয়েছে। এই দ্রবণের মধ্যে আবার কি করা হয়েছে, পটাশিয়াম আয়োডাইড যোগ করা। পটাশিয়াম আয়োডাইড যখন যোগ করছে, এই কালারিং যে দ্রবণটা আছে এটা আস্তে আস্তে কি হয়ে গেছে, কালারলেস। ভিডিওতে হয়তো বা তোমার দেখা যাচ্ছে এটা একটা ইয়েলো কালার, আসলে এটা ইয়েলো কালার না। আমি সরাসরি ল্যাপটপে দেখতেছি তো কালারটা একদম সরাসরি কি হয়ে গেছে, প্রায় কালারলেস একটা কালার হয়ে গেছে। এটা কি তোমার এখানে একটা বর্ণহীন একটা দ্রবণ হয়ে গেছে। এটা বর্ণহীন কি তোমার একটা দ্রবণ পাওয়া গেছে। এরপর আমরা কি করছি, একটা মেজারিং সিলিন্ডারে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে ওই সোডিয়াম হাইড্রোক্সাইডকে এই বর্ণহীন দ্রবণের মধ্যে আমরা কি করছি, অ্যাড করছি। এই দ্রবণটা বর্ণহীন দ্রবণের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাড করছি। অ্যাড করার পর আমি যে দ্রবণটা আমি পাবো সেই দ্রবণটাকে আমরা বলবো নেসলার দ্রবণ। সেই দ্রবণটাকে আমরা কোন দ্রবণ বলবো, নেসলার কি তোমার দ্রবণ। তাহলে আমাদের ভিডিও অনুসারে আমরা কি বলতে পারি, আমরা তিনটা দ্রবণ নিচ্ছি। একটা হচ্ছে মার্কিউরি ক্লোরাইড দ্রবণ, একটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ, একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। ভিডিও অনুসারে এই দুটো দ্রবণকে আমরা যোগ করব 1:2 অনুপাতে। এটা যদি 1 ml নিই, এটা 2 ml, এটা 2 ml নিলে এটা 4 ml, মানে বিক্রিয়ার ব্যালেন্স অনুসারে বলছে। তাহলে এটা যদি অ্যাড করি তাহলে এখানে একটা কি লাল পদক্ষেপ বা কমলা বর্ণের একটা দ্রবণ তৈরি হয়।
এই দ্রবণের মধ্যে আরো যদি আমি ফার্দার পটাশিয়াম আয়োডাইড যোগ করি, তখন দেখা যায় এই দ্রবণটা কালারলেস দ্রবণে কনভার্ট হয়ে যায়। যদিও তুমি দেখতে পাচ্ছ কি অনেকটা ইউরো টাইপের, হ্যাঁ, এটা অনেকটা কি কালারলেস দ্রবণ। তাহলে এই দ্রবণের মধ্যে, কালারলেস দ্রবণের মধ্যে আমি যখন দেখো এই পর্যন্ত ওকে, আমি আবার বলছি তোমাকে, এখানে তিনটা পাত্রে তোমার তিন ধরনের দ্রবণ, এক হচ্ছে মার্কিউরি ক্লোরাইড, এক হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, এক হচ্ছে সোডিয়াম। হ্যাঁ, এখন এই দুটো দ্রবণ যদি আমরা তোমার যোগ করি, তাহলে দেখা যায় এখানে একটা কালার তৈরি হয়, কমলা কালার তৈরি। আমাদের ভিডিও অনুসারে এটা অরেঞ্জ কালার দেখা যায়, বাট আমাদের বই অনুসারে ওরা বলে এটাকে লাল অধক্ষেপ। তাহলে আমরা ধরে নিলাম এখানে একটা লাল বর্ণের একটা অধক্ষেপ তৈরি। এই দ্রবণের মধ্যে আমি যে আরো পটাশিয়াম আয়োডাইড যদি যোগ করি, তখন এই পটাশিয়াম আয়োডাইডের সাথে এই দ্রবণটা, এই কালারফুল এই দ্রবণটা বিক্রিয়া করে এটা কালারলেস দ্রবণে পরিণত হয়। এই কালারলেস দ্রবণের মধ্যে আমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব, তখন এটা ক্ষারীয় বর্ণহীন একটা দ্রবণ হবে। এই জিনিসটাকে ক্ষারীয় করা হয়েছে। পানির মধ্যে অ্যাসিড যোগ করলে আমরা কি বলি? অ্যাসিডিক। আর এটার মধ্যে ক্ষারীয় যোগ করলে ক্ষারীয় বর্ণহীন দ্রবণ। তার মানে এটা এটার সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে তাহলে এটাকে ক্ষারীয় বর্ণহীন দ্রবণ বলা হয়। এই ক্ষারীয় এই বর্ণহীন এই দ্রবণটাকে আমরা কি বলবো? মিশ্রণ। এই টোটাল এই প্রক্রিয়ায় কি ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটলো সেটা আমি পরে দেখলো। এটার সাথে আমি মিশালে কত অনুপাতে মিশাতে হবে? 1:2। কি ধরনের বিক্রিয়া হবে সেটা একটা দেখবো। এই কালার এই দ্রবণের সাথে পটাশিয়াম আয়োডাইড ফার্দার যোগ করলে কি বিক্রিয়া হয় সেটা আমরা দেখবো। বাট এটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে জিনিসটাকে ক্ষারীয় করে, মাধ্যমটাকে ক্ষারীয় করে, বাট কোনো রিঅ্যাকশন হয়। এই কথাটুকু এখানে বলছি, এখন বুঝতে পারছেন? আজকে মানে তোমার একটা মজার ঘটনা ঘটছে, যে তোমার এটা হচ্ছে 6:35-এ এক লোক ভদ্রলোক ফোন দিচ্ছে। উনি বলছে যে আপনার এই অ্যাকাউন্টে, গ্রামীণ নাম্বারটা অ্যাকাউন্টে তোমার বিকাশে ই করে অভিযোগ দিয়ে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করা হয়েছে ভুলবশত। নাম্বার দেবো একটা, হয়ে গেছে। আপনাকে কিছুক্ষণ পর হয়তো বিকাশ নাম্বার থেকে ফোন দিতে পারে। কিছুক্ষণ পর ফোন দিছে, আমি তো মনে করছি যে চোর বাটপাড়া আসলে বিকাশ। পরবর্তীতে দেখি যে সত্যি সত্যি ওই লোকের সাথে তো মানে সে কোশ্চেন করছে একটা, অ্যানসার করছে আর একটা, ওই লোক লাইন দিল কি দিয়ে। আমি তো মনে করছি মনে হয় দুষ্টুমি করতেছে। পরবর্তীতে দেখলাম অ্যাকাউন্ট চেক করে এখন দেখতেছি অ্যাকাউন্টে লেনদেন হচ্ছে, হ্যাঁ আসলে লাইনটা কেটে দিয়েছে, মানে অ্যাকাউন্টটা তোমার বন্ধ করে দিয়েছে। এই পৃথিবীতে কোনটা আসল আর কোনটা নকল এটা বুঝতে বুঝতেই যায় লাইফ শেষ হয়ে যায়। এই ভেজাল পৃথিবীতে মানুষের বাঁচা হচ্ছে 500 বছর, আর সেই নিয়ে বাঁচে কত? 60 থেকে 70 বছর।
তার মধ্যে এই ভেজাল আর নকল চিনতে তোমার পুরোটা লাইন চলে যাবে। ওকে, এখন দেখো আমাদের বিক্রিয়াটা কোনটা একটু দেখো, এটা আমরা গুরুত্বপূর্ণ এটা জিনিসটা। এটার সাথে এটা প্রথমে অ্যাড করা হয়, তার মানে এটা HgCl, এটার সাথে কি পটাশিয়াম আয়োডাইড যোগ করা। এটার নাম কি মার্কারি দুটো যৌগিক, একটা হচ্ছে 1 একটা 2। 1 হলে আমরা আস বলি, 2 হলে আমরা কি বলি ইক বলি। তখন এটার নাম কি মার্কিউরিক ক্লোরাইড। হ্যাঁ, এটা কি মার্কিউরিক, এটার নাম হচ্ছে মার্কিউরিক কি তোমার ক্লোরাইড। এটার সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া, তার মানে কি এটা ধনাত্মক, এটা কি তোমার ঋণাত্মক। তাহলে এটা কি প্লাস আর এটা কি মাইনাস। তাহলে এই যৌগের এটা হবে কি তোমার প্লাস অংশ, এটা তো লিখে ফেলছি আমি মার্কিউরিক ক্লোরাইডকে একটু নিচে লিখলাম। এটা হচ্ছে মার্কিউরিক, এটা হচ্ছে মার্কিউরিক কি তোমার ক্লোরাইড। এটা দেখো এই যৌগে এটা হচ্ছে কি প্লাস, এটা যদি কত 2 প্লাস, এটা যদি প্লাস 2 হয় তাহলে এটা অবশ্যই মাইনাস। দুইটা ক্লোরিনের জন্য যদি -2 হয়, একটা ক্লোরিনের জন্য কত হবে -1। তার মানে এটা কি ক্লোরিনের জারণ সংখ্যা কত -1। এখন দেখো এই ধনাত্মকটা অ্যাড হবে এখানকার কার সাথে, আর ঋণাত্মকের সাথে এই Hg, আর এটা কি I। এখানে যে মার্কারিটা ব্যবহার করা হয় তার যোজনী 2, ফলে এটা যখন এটার সাথে যুক্ত হতে যাবে তখন এখানে 2 যোগ হবে। আয়োডিনের যোজনী যেহেতু 1, তাহলে এই 1 এখানে দিলে তোমার কি কোনো চেঞ্জ হবে। পটাশিয়ামটা কার সাথে অ্যাড হয় Cl এর সাথে, তার মানে এটা কি তোমার Cl। বিক্রিয়াটাকে আমি যদি ব্যালেন্স করি, আয়োডিন আছে কয়টা 2টা, এখানে যদি ব্যালেন্স করতে চাই তখন এটাকে তোমার মাল্টিপ্লাই করব কত দ্বারা 2 দ্বারা। তখন এই যৌগটার কারণে তোমার কি হয় পদক্ষেপটা করে, এখানে এই যৌগটার কারণে তোমার কি হয় রেড পিপিটি করে, লাল বর্ণের কি করে পদক্ষেপ। এখন এই দ্রবণের মধ্যে আমি আবার কি করি পটাশিয়াম আয়োডাইড কি যোগ করি। তখন এই দ্রবণের মধ্যে যখন আমি পটাশিয়াম আয়োডাইড যোগ করি, এই বিক্রিয়াটা যেমন 1:2 অনুপাতে হচ্ছে, দেখো এটা সব কত বলতো 1, এখানে 1 মোল নিলে এটা 2 মোল, এটার মধ্যে তোমার যোগ করছে কি পটাশিয়াম আয়োডাইড, এই বিক্রিয়াটা 1:2 অনুপাতে হবে। তার মানে এটা 1 হলে এখানেও কত অনুপাতে হয় 2। তার মানে তুমি দেখো এটা যদি প্লাস হয়, তুমি একটু দেখো এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাসটা যদি এটার সাথে কানেক্ট হয়, এটা বোঝার ট্রাই করো HgI এর সাথে কানেক্ট, তাহলে কি হয়ে যায় HgI, তো এটাই হয়। আবার পটাশিয়াম যদি এটার সাথে যদি কানেক্ট হয়, এটা দেখো এটা যদি প্লাস হয় আর এটা কি মাইনাস, এই পটাশিয়ামটা যদি এটার সাথে কানেক্ট হয় দেখো এটাই তৈরি হয়ে যায়। তার মানে আসলে কোনো কি হয় না বলতো চেঞ্জ ঘটে। এটা যদি এটার সাথে আমাদের সাধারণ যে বিক্রিয়াগুলো কি হয়, এটা ধনাত্মকটা এটা ঋণাত্মকের সাথে যোগ হয়, এই ধনাত্মকটা ঋণাত্মকের সাথে যদি যোগ হয় তাহলে এই যোগটাই হয়। আবার এটা ঋণাত্মকটা যদি এটার সাথে যোগ হয় তাহলে এটাই তৈরি হয়, অর্থাৎ কোনো চেঞ্জ হয় না। রাসায়নিক বিক্রিয়া তো কি হবে উৎপন্ন প্রোডাক্টের কি হবে চেঞ্জ হবে। তাহলে এই বিক্রিয়াটা এভাবে না হয় এই দুটো উপাদান একত্রে কি হয় যুক্ত হয়ে এখানে একটা জটিল কাঠামোর একটা যৌগ তৈরি করে। এই দুটো উপাদান একত্রে যুক্ত হয়ে একটা জটিল কাঠামোর যৌগ তৈরি করে। এখানে পটাশিয়াম আছে কয়টা এই তোমার দুইটা, এখানে মার্কারি আছে কয়টা এই তোমার একটা Hg, এখানে আয়োডিন আছে কয়টা এখানে আছে 2টা এখানে আছে 2টা, টোটাল আছে কয়টা এই হচ্ছে কি তোমার 4টা। যদি আমি এই মাত্রা আর এই মাত্রা যদি যোগ করি, এটা ধনাত্মকের সাথে এটা ঋণাত্মক যদি অ্যাড করি, এটা ঋণাত্মকের সাথে এটা ধনাত্মক যদি অ্যাড করি, তাহলে ঘুরে ফিরে আবার এটাই তৈরি হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই বিক্রিয়াটা একটু ভিন্ন টাইপের, মানে এটা একত্রে যুক্ত হয়ে একটা কি একটা তোমার কি নতুন যৌগ তৈরি করে জটিল যৌগ। এই বিক্রিয়াটা সংযোজন বিক্রিয়া হয়। এটা কোন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, এটা কি সংযোজন বিক্রিয়া। আর এই বিক্রিয়াটা কি দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াটা কোন বিক্রিয়া দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া তোমার, এখানে তোমার দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এই যৌগে এটাই কোনটা বর্ণহীন, যেটার কারণে আমরা এই দ্রবণটাকে আমরা কি বলি বর্ণহীন দ্রবণ। এই দ্রবণের মধ্যে আমরা কি যোগ করি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দ্রবণের মধ্যে আমরা কি করছি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি। সোডিয়াম হাইড্রোক্সাইডটা এই দ্রবণ এই যৌগের সাথে বিক্রিয়া করে জাস্ট ওই মাধ্যমটাকে কি করে খালি উপরে রাখে। এইটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে যে দ্রবণটা পাওয়া যায় সেই দ্রবণটাকে আমরা কি বলি নেসলার দ্রবণ। এই দ্রবণটাকে আমরা কি বলি নেসলার। এখানে ক্ষার হিসেবে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে, পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে। অর্থাৎ নেসলার দ্রবণে কি কি আছে এই যৌগটা আছে আর কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড।
তোমাকে যদি নেসলার দ্রবণের সংকেত লিখতে বলে তাহলে সেটা দ্বারা কোনো একটা যৌগকে ইন্ডিকেট করে না, এখানে কয়টা যৌগ ইন্ডিকেট করবে? দুটো। এটাও হবে আর এটার সাথে কি থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি যদি নেসলার দ্রবণের সংকেত লিখি তাহলে এটা কি হবে? K2HgI4, এটার সাথে কি থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার লেখা যাবে। এখন আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে পারি, এখানে ক্ষার হিসেবে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে পারি। আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি তাহলে এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, আর আমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি তাহলে এখানে সংকেতে কি থাকবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে। প্রায় সময় পরীক্ষায় আসে যে নেসলার দ্রবণের সংকেত লেখো, তখন তোমার কি এই নেসলার দ্রবণের সংকেতটা এটা তোমাকে টিক দিতে হবে। এখন এই যৌগের কাঠামো কি রকম হবে? এই নেসলার দ্রবণের আসলে কাজ কি রকম হবে? এই যৌগটার নাম কিভাবে হবে? এটা একটা কি তোমার জটিল যৌগ। এই যৌগটা কি? একটা কি তোমার জটিল যৌগ। এটা নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যন্ত তুমি আসলে বুঝতে পারছো কিনা? হ্যাঁ, তুমি একটু আমাকে কমেন্টসে জানাও। ওকে, এখন দেখো এই নেসলার দ্রবণের কাজ কি আসলে? হ্যাঁ, আমি খুব ভয়তে থাকি হ্যাঁ নেটের কারণে। কেন এখানে তো আমি 2 পটাশিয়াম আয়োডাইড দিছি, তো এখানে কি 2 দিনে নাকি? এখানে কি আমি 2 দিনে দিছি তো মনে হয়, দিছি তো। এটা তো সমতা করাই ছিল। এখন কি দেখো নেসলার দ্রবণের কাজ কি? এখানে দেখো নেসলার দ্রবণের কাজ তোমার অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয়। NH4+ আয়ন শনাক্তকরণে এটি ব্যবহৃত হয়। এটা যদি আমি সংকেত বলি তাহলে দুটো জিনিস আনতে হবে। সংকেতে কোন স্টুডেন্ট অপশনে এভাবেও থাকতে পারে K2HgI4, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, অথবা এটার সাথে কি থাকতে পারে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। HgI, যে ক্ষার ব্যবহার করব সেই জিনিসটা এখানে থাকবে। এটা একক কোনো সংকেত। এখন দেখো এই যৌগের আসলে নামটা কি হবে? এই জটিল কাঠামো যৌগের নামটা কি হবে? এটা দেখো, এটা নাম। আমি যদি নাম লিখতে চাই তাহলে এটার গাঠনিক কাঠামো লিখতে হবে। হ্যাঁ, এটার গাঠনিক কাঠামোতে এটা তো K2HgI4, তার মানে এখানে এই অংশটা এটা হইছে মানে থার্ড ব্র্যাকেটের এই অংশে এটা হচ্ছে ধনাত্মক, আর এখানে আইটা হচ্ছে লিগ্যান্ড। আই হচ্ছে কি? লিগ্যান্ড। আই হচ্ছে লিগ্যান্ড। থার্ড ব্র্যাকেটের ভিতরে দুটো অংশ থাকে, একটা থাকে লিগ্যান্ড। আমি কিভাবে বুঝলাম সেটা পরে, এই অংশগুলো আসবে। লিগ্যান্ড কি তুমি দেখলেও বুঝতে পারবে। আর একটা হচ্ছে কি থাকবে? ধাতু থাকবে। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা লিগ্যান্ড থাকবে আর একটা কি থাকবে? ধাতু। তুমি ধাতু কি চিনতে পারো মার্কায়? ধাতু ব্যতীত যা থাকবে সবই লিগ্যান্ড। এনে যে একটা ক্লোরিন থাকতো তাহলে সেটাকে আমরা কি? লিগ্যান্ড। তাহলে আমি যদি এটা আগে লিখবো গাঠনিক সংকেত, না তাহলে তুমি এটার নামটা লিখতে পারবে না। গাঠনিক সংকেত যদি দেখি, দেখো এখানে কি পটাশিয়াম, কয়টা পটাশিয়াম? দুইটা, A2K+। বোঝার ট্রাই করো। এখানে কি মার্কারি, আমি যদি মার্কারি তোমার যদি
এখানে যদি জারণ সংখ্যা যদি নির্ণয় করতে চাই দেখো মার্কারে, তাহলে এটা কি পটাশিয়াম, এটা কত দেখো তো 2 ইনটু প্লাস 1, এটা আমি মার্কারি চার সংখ্যা নির্ণয় করি, এটা Hg প্লাস আয়োডিন কত বলো তো চারটা আছে, আয়োডিনের চার সংখ্যা কত -1, এটা টোটাল যোগে জারণ সংখ্যা কত 0। তাহলে আমি কি লিখতে পারি দেখো এটা +2 এটা কত -4, তাহলে আমি এখানে মার্কারি জারণ সংখ্যাটা আমি কত লিখতে পারি বলো তো +2, এটা হচ্ছে প্লাস। তাহলে এখানে কি আছে মার্কারি প্লাস। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যত বন্ধন আছে ওই বন্ধনটা সন্নিবেশ বন্ধন, হ্যাঁ সন্নিবেশ বন্ধন আমরা বলবো ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টারে একটু ওয়েট করুন, হ্যাঁ অনেক ডিটেইলস আলোচনা সন্নিবেশ বন্ধন। তাহলে এটা কি Hg2, এর সাথে যুক্ত হবে কে এই লিগ্যান্ড। তোমাকে আমি বলছিলাম লিগ্যান্ড অলওয়েজ কি ইলেকট্রন দান, তাহলে এটা কি আয়োডিন না, আসলে কি আছে I- ও কি ইলেকট্রন দেয়, এই কারণে এদিকে অ্যারো হবে, এটা এদিকে কি হবে এই অ্যারো হবে, এই এদিকে কি হবে I- এটা অ্যারো হবে, এদিকে কি হবে এই I- এটা কি হবে এই অ্যারো। আমি আবার বলি এটা কি ধনাত্মক দুটো পটাশিয়াম, এখানে Hg এর অবস্থা কোন অবস্থায় আছে +2 ফর্মে, এটা কোন অবস্থায় আছে +2, তাহলে Hg +2, যেহেতু এটা ধাতু তাহলে বাকিটা লিগ্যান্ড। লিগ্যান্ড অলওয়েজ কি করে বলতো ইলেকট্রন ডোনেট করে, এগুলো কি আই না, আসলে কোন ফর্মে আছে I-, এই চারপাশে চারটা I-। এই থার্ড ব্র্যাকেটের মধ্যে অলওয়েজ যে বন্ধনটা হয় সেই বন্ধনটা অলওয়েজ সন্নিবেশ, তাহলে এটা I- আর সন্নিবেশ বন্ধনকে কি দ্বারা রিপ্রেজেন্ট করি এই ধরনের অ্যারো সিম্বল দ্বারা। যে ইলেকট্রন ডোনেট করে যে ডোনার, হ্যাঁ তাকেই তো আমরা লিগ্যান্ড বলি, তাই ডোনারটা অলওয়েজ এদিকে, আর যে অ্যাকসেপ্ট করে ইলেকট্রনটা, যে ইলেকট্রনটাকে রিসিভ করে তার দিকে অ্যারো সাইনটি এরকম মুভ করে থাকে। তাহলে এখানে আমরা প্রথমে তুমি দেখবা প্রথমে একটা ধনাত্মক অংশের নাম করতে হবে, তুমি দেখবা আমরা এর আগে এটার নামকরণ করছি, আমরা এটার নামকরণ করছি, এগুলো ইউপেট করব, এবারে এই অংশ করছি কারণ এখানে থার্ড ব্র্যাকেটের এই অংশটা প্রথমে, তার মানে এই অংশটা ধনাত্মক, এই অংশটা কি ঋণাত্মক। এখানে কিন্তু থার্ড ব্র্যাকেটের অংশটা পরে, থার্ড ব্র্যাকেটের অংশটা কি তোমার পরে, তার মানে থার্ড ব্র্যাকেটের আগেও একটা অংশ আছে, তাহলে এই অংশটা কি ধনাত্মক, তাহলে এই অংশটা কি ঋণাত্মক। দেখো চারটা চার্জ কি মাইনাস, চারটা মাইনাস আর +2 টোটাল কত হবে -2, আমার কথা বুঝতে পারছো? তাহলে কি তোমার একটা জটিল অংশে দুটো পার্ট থাকে, একটা ধনাত্মক আর একটা কি ঋণাত্মক। থার্ড ব্র্যাকেটের আগে যদি যে উপাদানটা থাকে সেই উপাদানটা পটাশিয়াম ধনাত্মক, তাহলে এই টোটাল অংশটা কি ঋণাত্মক। ঋণাত্মকে দেখো এই চারটার জন্য -4 আর এটার জন্য কত +2, তাহলে টোটাল কত আসবে বলতো এটার টোটাল যোগফলটা কত আসবে বলতো -2। নিয়ম হচ্ছে ধনাত্মককে আগে বলতে হয়, এখানে আমরা কিন্তু এই অংশটাকে আগে বলছি, তার কারণ এটা প্রথমে আছে, এটা অবশ্যই এটা ধনাত্মক, তার থার্ড ব্র্যাকেটে এই অংশটা কি ঋণাত্মক, আর এটা প্রথমে আছে এটা, তাহলে এটা ধনাত্মক, এটা অবশ্যই কি হবে ঋণাত্মক। তাহলে কে মানে কি পটাশিয়াম, এই হচ্ছে পটাশিয়াম, এই পটাশিয়াম। তোমার মনে আছে কিনা এই অংশে আমরা কিন্তু লিগ্যান্ডের নাম আগে বলছি, এখানেও লিগ্যান্ডের নাম আগে বলতে হবে। তাহলে লিগ্যান্ড এখানে কয়টা আছে চারটা, এই চারকে আমরা বলি কি টেট্রা, গ্রিক ভাষায় আমরা কি বলি টেট্রা, এই চারটাকে আমরা কি বলি বলতো টেট্রা বলি গ্রিক ভাষাতে। আয়োডিন লাস্টে থাকলে আমরা বলি আয়োডাইড, আর প্রথম বা মাঝামাঝি থাকলে আমরা বলি আয়োড। ক্লোরো, ফ্লুইন থাকলে ক্লোরো, ফ্লুইন থাকলে ফ্লোরো, ব্রোমিন থাকলে ব্রোমো, আর আয়োডিন থাকলে আমরা কি বলি আয়োড, এটা টেট্রা আয়োড। এখন দেখো এটাকে আমরা কি বলবো Hg, এটা Hg, এটাকে আমরা কি বলি মার্কারি। একটু বোঝার ট্রাই করো, Hg থেকে আমরা কি বলি মার্কারি। মার্কারিটা যদি ঋণাত্মক বলয়ের মধ্যে থাকে, ধনাত্মক বলয়ের মধ্যে থাকলে মার্কারি মার্কারি, মার্কারিটা যদি ঋণাত্মক বলয়ের মধ্যে থাকে, দেখো এই অংশটা ঋণাত্মক, টোটালটা ও নিজে ধনাত্মক কিন্তু ওভারঅল কি বলতো ঋণাত্মক, কারণ কি এখানে টোটাল ওভারঅল চার্জ কত বলতো -2। ও যদি ঋণাত্মক বলয়ের মধ্যে যদি থাকে তাহলে তার নামের সাথে কি করতে হবে এর যোগ করতে হবে, তাহলে এই কি মার্কারি, আর এই মার্কারির ওয়াইটা নামের ক্ষেত্রে কি এর যোগ করতে হবে, আর মার্কারির এই ওয়াইটা বাদ হয়ে যাবে। ও যদি ধনাত্মক বলয়ের মধ্যে যদি থাকতো তাহলে ও মার্কারি, বাট এই অংশটা এই টোটাল ওভারঅল অংশটা কি ঋণাত্মক, এখানে মার্কারির সাথে কি চলে আসবে এ। তাহলে এই অংশে যখন আমি নামকরণ করব, যখন এই দুটাকে একত্রে করব তখন ওয়াইটা ফেলে দিতে হয়, এই অংশ আর এই অংশ একত্রে যোগ করতে হয়, তখন এটার নাম হয়ে যায় কি মার্কিউরেট।
এটা অংশটার নাম হয়ে যায় কি বলতো মার্কিউরেট। তখন এখানে আমরা কি বলি মার্কিউরেট, এই অংশটাকে আমরা তখন কি বলি বলতো মার্কিউরেট বলি। এই তোমার মার্কিউরেট। এগুলো নিয়ে আমরা ভেঙে ভেঙে বলবো থার্ড চ্যাপ্টারে, কিন্তু তখন ওয়েট করতে হবে ওই পর্যন্ত। এই হচ্ছে কি মার্কিউরেট। এটার যোজনী কত 2। এই কারণে দেখো এটা 4 সংখ্যা কত 2, এই কারণে এখানে রোমান সংখ্যা লিখতে হবে কত, এই রোমান সংখ্যা লিখতে হবে কি। তাহলে এটার নাম কি, কে মানে পটাশিয়াম। এই অংশটা কি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিগ্যান্ডকে আগে বলতে হবে। লিগ্যান্ড আছে কয়টা 4টা, 4 এর জন্য আছে কি টেট্রা, আই মাইনাসের জন্য আছে কি আয়োডিন, আয়োডো। আর এই অংশটা কি Hg যদি ধনাত্মক বলয়ের মধ্যে থাকতো তাহলে মার্কারি, এই ওভারঅল এই বলয়টা কি ঋণাত্মক, এই কারণে আসবে কি মার্কিউরেট। আর এটার যোজনী কত 2, এই কারণে এটা আসবে কি 2, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট এটার নাম। দেখো বুঝতে পারছো কিনা। আচ্ছা তুমি তো নামকরণের অংশটা বুঝো না তাই তো, নামকরণের অংশটা। ওকে ঠিক আছে, আমি রিপিট করছি, সমস্যা নেই। এটা একটু দেখো, দেখো এটার নাম দেখো, এটা হচ্ছে পটাশিয়াম, এটা Hg, এটা I, এটা মূলত এটা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে অংশ হয়ে যায়। তার মানে এখানে যে পটাশিয়াম এটার চার্জ কত +2, চারটার জন্য -4, আর এই মার্কারির চার্জ অবশ্যই কত হবে +2। মানে একটা যৌগের টোটাল চার্জের যোগফল কত হবে বলো তো 0 হতে হলে অবশ্যই +2 হতে হবে। এটা যদি আমি গাঠনিক সংকেত দেখি, গাঠনিক সংকেত, তাহলে এই হচ্ছে কি তোমার পটাশিয়াম। এই অঞ্চলটাকে থার্ড ব্র্যাকেটের অঞ্চলটাকে আমরা বলি সন্নিবেশ অঞ্চল। এটাকে আমরা কি বলি সন্নিবেশ অঞ্চল। কারণটা কি, কারণ এই এরিয়ার ভিতরে তোমার কি হয় সন্নিবেশ বন্ধন অলওয়েজ গঠিত হবে। কোন বন্ধন গঠিত হবে সন্নিবেশ বন্ধন অলওয়েজ থার্ড ব্র্যাকেট থাকবে। এখানে দুটো জিনিস, এটা হচ্ছে কি তোমার ধাতু, আর এই জিনিসটা হচ্ছে কি বলতো ধাতু ব্যতীত। মার্কারি আর আয়োডিনের মধ্যে ধাতু কিনা মার্কারি, একমাত্র ধাতু মার্কারি যেটা কি অবস্থায় থাকে তরল অবস্থায়। আর তাহলে বাকি যেটা থাকবে সেটা কি থাকবে অলওয়েজ লিগ্যান্ড। ধাতু ব্যতীত যা থাকবে সব লিগ্যান্ড। ক্লিয়ার। মার্কারি চার্জ কত +2, এই তোমার +2, মার্কারি চার্জ কত +2। এই তোমার কি আয়োডিন কয়টা আছে 4টা, কোন ফর্মে আছে মাইনাস, এই তোমার 4টা মাইনাস। সন্নিবেশ বন্ধনকে কোন সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করে অ্যারো, কোন দিকে থাকবে যে ইলেকট্রন রিসিভ করবে। এখন দেখো এই দিক থেকে এই দিকে অ্যারো সিম্বল, ও ইলেকট্রন ডোনেট করে, এটা বোঝায় এই তোমার পুরো। এই কে দ্বারা ইন্ডিকেট করে কি তোমার পটাশিয়াম। এটা যদি তোমার +2 হয়, এই ওভারঅল আয়নটা হচ্ছে কি দেখো, ওভারঅল আয়নটা কোনটা এই টোটালটা, এই ওভারঅল আয়নটা কোনটা বলো তো এই টোটালটা। এই টোটালটা চার্জ কত বলো তো +2,
আর এখানে আছে কত 4 মাইনাস 1, কয়টা মাইনাস 1 আছে 4টা, 4 ইনটু 1, ওভারঅল এটা চার্জ কত কত মাইনাস। অর্থাৎ এই টোটাল বলয়টা ধনাত্মক আর ঋণাত্মক নিয়ে থাকতে পারে, কিন্তু নেট চার্জ কি মাইনাস 1, ফলে এই টোটাল বলয়টা কি ঋণাত্মক। তুমি দেখো কে মানে কি তোমার পটাশিয়াম, তুমি একটু বোঝার ট্রাই করো। এখন এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা নাম বলতে হবে, প্রথমে বলতে হবে কার নাম, লিগ্যান্ডের নাম। ফার্স্টে বলতে হবে কার নাম, লিগ্যান্ড। লিগ্যান্ড কয়টা আছে, 4টা। গ্রিক ভাষায় 4 কে আমরা কি বলি, টেট্রা। একসাথে লিখতে হবে এটা। এটা I মাইনাস, এটা কি তোমার I মাইনাস, এটা হচ্ছে আয়োডাইড। যখন এটা লিগ্যান্ডের ভূমিকা পালন করবে তখন তার নাম হয়ে যাবে কি আয়োড, তখন তাকে আমরা কি বলবো আয়োড। যখন এটা সাধারণ নাম কি আয়োডাইড, যখন সে লিগ্যান্ডের ভূমিকা পালন করবে অবস্থাকে আমরা কি বলবো আয়োড। কয়টা আয়োড আছে, 4টা। এই কারণে টেট্রা কে আছে আয়োড, এই কারণে এটাকে আমরা কি বলি টেট্রা আয়োড। লিগ্যান্ডের ক্ষেত্রে একটা কম্পাউন্ডকে আমি সাধারণভাবে যে নাম করি লিগ্যান্ড হিসেবে তার নামটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়, যেমন পানি H2O, হ্যাঁ এটাকে আমরা লিগ্যান্ডের ভাষায় লিগ্যান্ড হিসেবে যখন বলবো তখন বলবো অ্যাকোয়া, হ্যাঁ বা একুয়া। তুমি দেখবে যে একটা পানির একটা তোমার দেখবে যে একটা কোম্পানিও আছে পানির, যেমন নাম যেমন একটা আছে ঠিক অ্যাকোয়া বা একুও, হ্যাঁ এই ধরনের একটা কোম্পানিও আছে, হ্যাঁ অ্যাকোয়া বলে একুও বলে, হ্যাঁ দুটেই বলে। এটা কি টেট্রা আয়োড। তাহলে এটা লিগ্যান্ডের নাম করা কমপ্লিট। থাকলো কে Hg, Hgটা কোন বলয়ের মধ্যে আছে, ঋণাত্মক। ঋণাত্মক বলয়ের মধ্যে যদি থাকে Hg কে আমরা কি বলি, Hg কে আমরা কি বলি মার্কার, Hg কে আমরা কি বলি মার্কার। বাট এই টোটাল বলয়টা কি ঋণাত্মক, ঋণাত্মক বলয়ের মধ্যে যদি থাকে তখন তার নামের শেষে কি যোগ করতে হবে a। আর যদি ঋণাত্মক বলয়ের মধ্যে যদি না থাকতো তখন তার নাম হতো কি মার্কার। ঋণাত্মক বলয়ের মধ্যে থাকার কারণে তার নামের শেষে কি হবে এর যোগ। তাহলে এখানে কি যখন এটা যোগ করব তখন y টা বাদ হয়ে যাবে, এই অংশ আর এই অংশ অ্যাড হয়ে যাবে। এই অংশ আর এই অংশ যদি যোগ হয়ে যায় তখন এটার নাম কি দেখো, তখন এটার নাম হয়ে যাবে কি মার্কিউরেট। এটার নাম হয়ে যাবে কি মার্কিউরেট। আমি এটাকে না জানি কি মার্কারি, যখন ঋণাত্মক হবে তখন নাম হয়ে যাবে কি মার্কিউরেট। যেমন জিঙ্ক জিঙ্কেট, অ্যালুমিনিয়াম অ্যালুমিনেট, মার্কারি মার্কিউরেট, হ্যাঁ এরকম হয়ে যায়। আমার কথা বুঝছো কিনা? এখন এটার নাম হয়ে যাবে কি মার্কিউরেট, মার্কিউরেট। যেমন সিলভার, হ্যাঁ এটার নাম হয়ে যায় আর্জেন্টেট, আর্জেন্টাম থেকে আর্জেন্টেট। কোবাল্ট কোবাল্টেট, ঋণাত্মক বলয়ের মধ্যে থাকলে ওই ধাতুর নামটা এরকম হয়। এটার যোজনী কত 2, এই কারণে রোমান সংখ্যা এটাকে 2। তাহলে এটার নাম কি পটাশিয়াম, কোনো গ্যাপ রাখা যাবে না, একসাথে লিখতে হবে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট কি তোমার, এটা হচ্ছে এটার নাম। তাকে বুঝতে পারছো কিনা? কোনো সমস্যা নেই, না বুঝলে আবার বুঝে যাবে, কিন্তু বুঝছো কিনা দেখো। ওকে অ্যাডিশন। এখন আমি নিসলার দ্রবণের সংজ্ঞা দিব। দেখো এই অ্যামোনিয়াম আয়নটা পড়াইতে এটা শুধু অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করানোর জন্য এত কথা বলতেছি, হ্যাঁ তার মানে তুমি বুঝবা না। হ্যাঁ এখানে দেখো নিসলার দ্রবণের সংজ্ঞা, এটা দ্রবণের সংজ্ঞা। তাহলে এটা নিসলার দ্রবণ কি K2HgI4, এটাই তো নিসলার দ্রবণ।
পটাশিয়াম হাইড্রোক্সাইড হোক আর সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কি ক্ষারীয়, এই যৌগের দ্রবণকে আমরা নিস্তার দ্রবণ, এই যৌগটার নাম কি পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট 2। তোমার বইতে হয়তো বা 2 কথাটা লেখা নেই, কিন্তু ইউপেক পদ্ধতি অনুসারে 2 কি তোমার লিখতে হবে। তাহলে আমি বলতে পারি কি KOH, তাহলে আমরা কি বলতে পারি ক্ষারীয়, ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো, এন্ড তোমার ভাষায় অবশ্যই লিখতে হবে বারবার, হ্যাঁ, টেট্রা আয়োডো মার্কিউরেট, মার্কিউরেট, হ্যাঁ 2, এর দ্রবণকে নেসলার দ্রবণ বলে। 1 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, নেসলার দ্রবণ বলে। এটা এখন তুমি এটা লিখতে গিয়ে ভুল করবে, যদি ভুল করো নাম লিখতে ভুলে গেবা, পরীক্ষার চাপ, টিচারদের হিংস্র আচরণ, হ্যাঁ খাতা ছিনায় মিনায় নিতে আছে, হলে বিভিন্ন ধরনের সিনক্রেট, হ্যাঁ একজন পাশের বন্ধু তোমার অজ্ঞান হয়ে পড়ছে, হ্যাঁ তুমি মনে কোনো চাপ নিতে পারতেছ না, হ্যাঁ এরকম, তখন দেখবে যে জ্যাম, রিক্সা আসতেছে, বৃষ্টির মধ্যে পড়ে যাবা, তারপর উড়া জুড়ে এসে তারপর পরীক্ষা দেওয়া, সিট নাম্বার কোথায় খুঁজে পাবা না, এই ধরনের ঘটনাগুলো দেখি, হ্যাঁ তখন তুমি কি করো, এই পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট ভুলে যাবে, তখন তোমার কি করতে হবে, এটা দিয়ে দিতে হবে ক্ষারীয় K2HgI4 এর, ক্ষারীয় K2HgI4 এর দ্রবণকে নেসলার দ্রবণ। কারণ আবার এটা লিখতে গিয়ে কি সমস্যা হবে, তুমি ভুলে লিখবা K2Hg2, হ্যাঁ I4, কারণ প্র্যাকটিস করো না, খুব হালকা হালকা প্র্যাকটিস, পরীক্ষার আগের সময় তোমার এটা অনুশীলন করবে, এই কারণে কি হবে তুমি এখানে 2 3 4 দিয়া আবার এখানে I3 দিয়া মানে হজবড় পাকাই দেবে, এখানে তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার, মানে বারবার না লিখলে পারবে না। এখন দেখো আমরা এখন অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করব, NH4+ আয়ন শনাক্তকরণ, এটা শনাক্তকরণের জন্য আমরা এত কথা বলতেছি, এটা শনাক্তকরণ। তাহলে তোমাকে একটা অ্যামোনিয়ামের একটা সল্ট নিতে হবে, যেটা একটা লবণ নিতে হবে, আমরা ভিডিও দেখব সমস্যা নেই। এখানে কি হবে, অ্যামোনিয়ামের লবণ নিতে হবে, অ্যামোনিয়ামের লবণ, দেখা যাচ্ছে তো, আমি তো খুব ডাউট থাকি, অ্যামোনিয়ামের এখানে কি অ্যামোনিয়াম লবণ নিতে হবে, এখানে তোমার কি করতে হবে, পানি অ্যাড করতে হবে, পানি অ্যাড করে এখানে তোমার কি করতে হবে, মূল দ্রবণ তোমার তৈরি করতে হবে, মূল দ্রবণ কি তোমার তৈরি করতে হবে। এখান থেকে তোমার কি করতে হবে, এখান থেকে তোমার 2 থেকে 3 ml দ্রবণ নিতে হবে, এটা 2 থেকে 3 ml এই মূল দ্রবণটা আমরা নিব। এই দ্রবণের মধ্যে আমরা যোগ করব কি নেসলার দ্রবণ, এই আমাদের এই দ্রবণের মধ্যে আমরা যোগ করব কি নেসলার দ্রবণ। নেসলার দ্রবণ বলতে কোনটা, K2HgI4, আর এখানে যোগ করব কি পটাশিয়াম বা সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটাই যোগ করি না, এই দ্রবণটা যোগ করলে এখানে একটা পদক্ষেপ চলে আসে, এখানে বাদামি বর্ণের একটা পদক্ষেপ, বাদামি বর্ণের পদক্ষেপ চলে আসে। এই পদক্ষেপ দ্বারা আমরা আসলে বুঝতে পারি এই লবণটায়, এই পদক্ষেপ দ্বারা আমরা আসলে বুঝতে পারি এই লবণে আসলে কি আছে, অ্যামোনিয়াম আয়নটা কি আছে তোমার প্রেজেন্ট আছে, এই পদক্ষেপ দ্বারা। এখন আমরা একটা ভিডিও দেখব, তারপর আমরা এটাকে দেখব, আল্লাহ ভরসা। তুমি দেখো, This we prepare 3 test tubes with the Nestler's reagent. এখানে 3টা টেস্ট, তুমি একটা নিয়ে করবা, এটা 3টা অ্যামোনিয়ামের 3টা ডিফারেন্ট সল্ট নিছে, আর কিছু না, তুমি একটা নিয়ে করলেই হবে। এই 3টা We ডিফারেন্ট add in the first test tube a solution of ammonium chloride and we notice the brown-orange precipitate.
ফার্স্ট টিউবে অ্যামোনিয়াম ক্লোরাইড দেখো এখানে একটা বাদামি বর্ণের একটা পদক্ষেপ, এটা অ্যাড করছি কোনটা বলো তো, নেসলার দ্রবণ। সেকেন্ডেও তোমার কি Ammonium acetate আরেকটা তোমার gives the সলিড same response when mixed অ্যামোনিয়াম with the অ্যাসিটেট, Nessler's reagent. অ্যামোনিয়াম তোমার কি অ্যাসিটেট নিছে। তৃতীয় পাত্রে আবার আরেকটা লবণ নিছে, তিনটা ডিফারেন্ট টাইপের লবণ নিয়ে দেখছি, অ্যামোনিয়ামের লবণ, অন্য কিছু লবণ না। আর আমরা উপর থেকে যে যোগ করতেছি সেটা কোনটা, নেসলার দ্রবণ। Ammonia, which contains ammonium hydroxide, gives also a positive. ওকে, তার মানে এই তিনটাই তোমার কি তিন ধরনের ডিফারেন্ট টাইপের লবণ নিচ্ছে, লবণ নেওয়ার পর এর মধ্যে নেসলার দ্রবণ দিচ্ছে, নেসলার দ্রবণ নেওয়ার পর দেখা যাচ্ছে যে তিনটা দ্রবণ একই রকম আচরণ করতেছে, অর্থাৎ বাদামি বর্ণের কি পদক্ষেপ পাওয়া যাচ্ছে। এই পদক্ষেপ দ্বারা আমরা বুঝতে পারি অ্যামোনিয়াম আয়ন আছে। এই বিক্রিয়াটা একটু কমপ্লিকেটেড, আমরা সেই জিনিসটা একটু দেখবো। এ পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা একটু কমেন্টসে আমাকে একটু জানাও, এই পর্যন্ত কোনো ডাউট আছে কিনা। আমি কিন্তু বলি তোমাকে কিন্তু বারবার কিন্তু তোমার লিখতে হবে, তা নাহলে কিন্তু এগুলো মনে রাখা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, এটার বিক্রিয়াটা আমরা দেখব, এই টোটাল বিক্রিয়াটা এটা দেখো। এখানে প্রথমে আমি একদম স্বাভাবিক একটা বিক্রিয়া লিখে দেব, তারপর তোমার টোটাল মেকানিজমটা আমি নোট করে তোমাকে দেখো। এখানে আমি অ্যামোনিয়ামের একটা লবণ নিলাম, তুমি অ্যামোনিয়াম আয়ন নিবা, কোনো ব্যাপার না। অ্যামোনিয়ামের লবণ নিলে রিঅ্যাকশনটা একটু দেখাতে একটু সুবিধা হবে, আর কিছু না। ওকে, এটা তুমি দেখো এটার ভিতরে কিন্তু নেসলার দ্রবণ তুমি অ্যাড করতেছো, তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইডে কোন উপাদান থাকে, কি কি সমন্বয়ে এটা গঠিত, NH3, আর এটা কি বলতো এসিড। এসিড যখনই এখানে আসছে ও করে কি নেসলার দ্রবণের ক্ষারের সাথে প্রথমে বিক্রিয়া করে, এই নেসলার দ্রবণের ক্ষারের সাথে ও কি করে প্রথমে বিক্রিয়া করে। তাহলে এটা এসিড আর এটা কি বলতো ক্ষার, আর এটাও কি তোমার ক্ষার। ক্ষার তো ক্ষারের সাথে ফাইট করবে, ক্লিয়ার? এসিডটা ক্ষারের সাথে ফাইট করবে, যেখানে এসিড আছে সে আবার ক্ষারকে চান্স দেবে না, এসিড ক্ষারকে নিয়ে নেবে। এই এসিডটা কি করবে, এটাও তীব্র এটাও তীব্র, এটা এটার সাথে ফাইট করে কি করবে, লবণ আর পানি তৈরি করবে। এই হচ্ছে কি লবণ আর এই হচ্ছে পানি, আর এখানে তৈরি করবে কি অ্যামোনিয়া। তোমার এই অ্যামোনিয়াটা পরবর্তীতে তুমি দেখো এটা বিক্রিয়া করে ফেলছে, তুমি যদি দেখো বোঝার ট্রাই করো, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে এসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে থাকলো কি অ্যামোনিয়া। অ্যামোনিয়াটা কি করবে, এই K2HgI4 অর্থাৎ পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট এটার সাথে তোমার বিক্রিয়া করে, এটা 2:2 রেশিওতে বিক্রিয়া করে, এটার সাথে কি করে তোমার বিক্রিয়া করে। এখানে তোমার থাকলোটা কি অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটা কি করবে, এই পটাশিয়াম Hg K2HgI4 এই দুই মোলের সাথে এই দুই মোল অ্যামোনিয়া বিক্রিয়া করে, এখানে তোমার তৈরি করে কি NH2, এখানে তোমার তৈরি করে NH2 Hg2, আর এখানে তোমার তৈরি করে কি I3, আর এখানে তোমার তৈরি হয় পটাশিয়াম আয়োডাইড, আর এখানে তোমার তৈরি হয় কি অ্যামোনিয়াম আয়োডাইড। এটা দেখো এই যৌগটার কারণে, এই যৌগটার নাম হচ্ছে, এই বিক্রিয়াটা কিভাবে হলো এই বিক্রিয়া বুঝতে পারছো, বাট এই বিক্রিয়াটা আসলে কিভাবে হলো এটা তুমি বুঝতে পারো। এই বিক্রিয়াটা কিভাবে হলো লাস্টের লাইনের বিক্রিয়াটা আমি দেখাই। এটার নাম হচ্ছে অ্যামিনো, NH2 কে আমরা অ্যামিনো বলি,
এখানে মার্কার এটা কোন অবস্থানে আছে 2 যোজনে, এই কারণে এটাকে আমরা বলি মার্কিউরি। এটা কি অ্যামিনো মার্কিউরি কি তোমার, আয়োডিনকে আমরা কি বলি আয়োডাইড। এই আয়োডাইড তৈরি হয় যার কারণে এখানে কি আসে বাদামি বর্ণের তোমার কি আসে পদক্ষেপ আসে, যার কারণে বাদামি বর্ণে কি পাওয়া যায় পদক্ষেপ পাওয়া যায়। তুমি দেখো এটা এটার সাথে বিক্রিয়া করে কিভাবে এই যৌগটা এটা আর এটা তৈরি করলো সেই মেকানিজমটা আমরা দেখাবো। তার জন্য আমাদের জায়গা দরকার। এবং তোমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে উপরের বিক্রিয়াটা তুমি বুঝতে পারছো কিনা। উপরের বিক্রিয়া তোমার আমি সল্ট হিসেবে নিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, এর ভিতরে অ্যামোনিয়া এবং HCl থাকে, এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি, আর এখানে কি থাকে অ্যামোনিয়া। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড নেসলার দ্রবণে বিক্রিয়া করে ফেললো, থাকলো কি অ্যামোনিয়া, অ্যামোনিয়াটা পটাশিয়াম টেট্রাআয়োড মার্কিউরেট, তোমার কি পটাশিয়াম টেট্রাআয়োড মার্কিউরেট যেটা থাকে তার সাথে রিঅ্যাকশন করে 2:2 হবে, বিক্রিয়া করে এই প্রোডাক্টটা তৈরি করে। বাট আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও, আর এই বিক্রিয়াটা আমি নোট করে বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাকে বুঝাই নাই, আমি বলছি যে এটা হচ্ছে অ্যামোনিয়ামের একটা সল্ট, এর সাথে বিক্রিয়া করবে নেসলার দ্রবণ। এই অ্যামোনিয়াম ক্লোরাইডের ভিতরে কি কি আছে অ্যামোনিয়া এবং তোমার কি থাকে ক্ষার এবং অ্যাসিড থাকে। নেসলার দ্রবণের মধ্যে কি থাকে এই ক্ষার আর এই উপাদান। প্রথমে এই অ্যাসিড ক্ষারের সাথে রিঅ্যাকশন করে, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তোমার তৈরি করে, এই অ্যামোনিয়াটা আলাদা হয়ে যায়। তাহলে এখানে থাকলো কি অ্যামোনিয়া, আর এখানে থাকলো কি নেসলার দ্রবণে কি K2HCl। এই উপাদানটা এই উপাদানের সাথে 2:2 অনুপাতে বিক্রিয়া করে জাস্ট এই ধরনের প্রোডাক্ট তোমার তৈরি করে। NH2 কে আমরা অ্যামিনো বলি, Hg হচ্ছে মার্কিউরিক, আর আয়োডিন যেহেতু লাস্টে বলছি এখানে আয়োডাইড। এই যৌগটার কারণে এখানে একটা বাদামি বর্ণের অবক্ষেপ। আর এই বিক্রিয়াটা কিভাবে ঘটলো সেটা আমি বুঝাই নাই, সেটা আমি বুঝাই দেব, এই কথা বলছি। এই জিনিসটা আমি এখন বুঝাই দিচ্ছি, এই বিক্রিয়াটা তুমি দেখো এটাকে আমরা নোটে লিখব, এটা আমরা নোটে লিখব। দেখো এই বিক্রিয়াটা এই অংশটা কোথায় আসবে তোমার নোটের অংশে। এটা পটাশিয়াম, এই তোমার দুটো পটাশিয়াম, এটা Hg, এই I মাইনাস, এই I মাইনাস, এই হচ্ছে I মাইনাস, আর এই হচ্ছে I মাইনাস। তাহলে এটার ক্ষেত্রে কি আছে, যেহেতু দুই অণু বিক্রিয়া করে, এটা কয় অণু দুই অণু, এই লিখলাম এক অণুর সংকেত, তার মানে কি এখানে আরেক অণু আছে। তাহলে এই আরেক অণুর যদি সংকেত লিখি, এটা 2k প্লাস, এটা Hg2 প্লাস, এটা I মাইনাস, এটা কি এই I মাইনাস, এই কি তোমার I মাইনাস, এটা হচ্ছে কি Ai। কি লাগে না, এই হচ্ছে তোমার অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াকে একটু ভাঙাই লিখলাম, কয় অণু অ্যামোনিয়া দুই অণু, এই HNH2 আর এই তোমার কি এই অ্যামোনিয়া। জাস্ট এটাকে একটু ভাঙাই লিখলাম HNH2। আমি আবার তোমাকে বলছি এটা দুই অণু, এক অণুর সংকেত একটা আর এক অণুর সংকেত একটা। এটা কয় অণু অ্যামোনিয়া দুই অণু, এক অণু অ্যামোনিয়া NH3 আর এক অণু অ্যামোনিয়া লিখলাম। এরা কি করবে বিক্রিয়া করবে। তুমি দেখো এই পটাশিয়ামটা কি করবে এখানকার আয়োডাইডকে ধরবে, একটা পটাশিয়াম একটা আয়োডাইডকে ধরে, দুটো পটাশিয়াম কয়টা আয়োডাইডকে ধরে দুটো। কয়টা আয়োডাইডকে ধরে দুটো, একটা K প্লাস একটা K, দুটো K প্লাস দুটো K ধরে, তাহলে 2Ki। এখান থেকে তৈরি হচ্ছে কি তোমার 2Ki তৈরি হচ্ছে। আবার এই K প্লাসটা তোমার কার সাথে গিয়ে অ্যাড হয় এখানকার I মাইনাস।
তাই এখানকার যদি i মাইনাস এর সাথে যদি অ্যাড হয় তাহলে এখানে যাচ্ছে কি বলতো একটা k প্লাস একটা i মাইনাস কে যদি ধরে তাই দুটো k প্লাস দুটো i মাইনাস করে তাহলে এটা হচ্ছে দুইটা কি পটাশিয়াম আয়োডাইড এই তোমার দুটো পটাশিয়াম এটা মিলে তৈরি হয় কি এই চারটা পটাশিয়াম আয়োডাইড এখানে আছে কয়টা দুইটা আর এখানে আছে কয়টা পটাশিয়াম আয়োডাইড দুইটা দুই দুই মিলে কয়টা হবে চারটা এই H আর এই I মাইনাস মিলে তৈরি করে কি HI এটা অ্যাসিড HCl অ্যাসিড HBr অ্যাসিড HI কি অ্যাসিড এই অ্যাসিডটাই ক্ষারের সাথে বিক্রিয়া করে তুমি দেখো HCl আর অ্যামোনিয়া বিক্রিয়া করলে কি তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড ঠিক একই ভাবে HCl আর NH3 বিক্রিয়া করলে কি তৈরি করবে অ্যামোনিয়াম আয়োডাইড HBr আর অ্যামোনিয়া বিক্রিয়া করলে কি হবে অ্যামোনিয়াম ব্রোমাইড ঠিক একই ভাবে HCl আর অ্যামোনিয়া বিক্রিয়া করলে অ্যাসিড আর এটা কি তোমার ক্ষার অ্যাসিড ক্ষার যদি বিক্রিয়া করে তাহলে এই অ্যাসিড এবং এই অ্যামোনিয়া বিক্রিয়া করলে কি তৈরি করে এই অ্যামোনিয়া ক্লিয়ার তাহলে বাকি থাকলোটা কি তুমি দেখো এই NH2 এই তোমার NH2 মার্কারি কয়টা আছে দুইটা এই Hg আর Hg এখানে একটা টুকরা দিতে হবে কয়টা Hg আছে দুইটা এই তোমার Hg I কয়টা আছে দেখো এখানে আছে 1 1 কত 2 আর এই এক কত বলতো 3 আমি আবার বলছি এই তোমার NH2 এই NH2 এই Hg আর এই Hg কয়টা Hg দুইটা এই Hg I আছে এখানে কয়টা 1 আর 1 কত 2 আর এই এক কত 3 এই তোমার আমি যদি তোমাকে আবার জিনিসটাকে রিপিট করি তাহলে হচ্ছে এটার কাঠামো এটা দুই অণু এটা দুই অণু এটা দুই অণুর সংকেত এটা আর এটা আর এটা অ্যামোনিয়া দুই অণু কোনটা এটা আর এটা তাহলে এটা এখান থেকে k প্লাস এখান থেকে i মাইনাস একটা k প্লাস একটা i এর সাথে যুক্ত হয় দুটো k প্লাস দুটো i এর সাথে যুক্ত হয় তাহলে দুটো পটাশিয়াম হয় ঠিক এখান থেকে দুটো পটাশিয়াম টোটাল কয়টা যায় চারটা এই H আর I মিলে তৈরি করে কি অ্যাসিড এই অ্যাসিডটা বিক্রিয়া করে কার সাথে ক্ষারের সাথে এই অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে তৈরি করে কি NH2 তো বাকি থাকে কি NH2 এই তোমার NH2 Hg কয়টা থাকে দুইটা Hg2 I কয়টা থাকে 1 2 কত 3 এই তোমার দেখো বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও ওকে এই হচ্ছে আমাদের ক্যাটায়ন শনাক্তকরণ হ্যাঁ এখন আমরা অ্যানায়ন শনাক্তকরণ দেখব দেখো অ্যানায়নের ভিতরে ক্যাটায়নে কিন্তু আমরা কয়টা জিনিস শনাক্তকরণ করছি ক্ষারীয়মূলক শনাক্তকরণ কয়টা করছি আমরা ক্ষারীয়মূলক আমরা কয়টা শিখছি এক শিখছি কপার দ্বিতীয় নম্বর শিখছিলাম Fe2+ তৃতীয় নম্বর শিখছিলাম Fe3+ তারপর শিখছিলাম অ্যালুমিনিয়াম আয়ন তারপর শিখছি Zn2+, ক্যালসিয়াম 2+, সোডিয়াম আয়ন আর এখন শিখলাম কি অ্যামোনিয়াম আয়ন প্রত্যেকটাই পড়তে হবে কোনো স্যার এখানে কমন কোনটা লেস ইম্পর্টেন্ট কোনো জায়গায় কি নাই সুযোগ নেই হ্যাঁ তো টোটাল আমরা পড়লাম কয়টা 3 3 কত 6 7 8টা এই 8টা আয়ন তোমার জানতে হবে যদি ভালো জায়গায় যদি চান্স পেতে চাও অথবা এক্সাম তুমি এখন পড়বা নাকি এডমিশনের টাইমে পড়বা সেটা চয়েস করবা তুমি হ্যাঁ তোমার পড়তে হবে এটা কোনো মিস নাই যদিও ক্ষারীয়মূলকে আমাদের অল্প কিছু পড়লে হবে হ্যাঁ এটা হচ্ছে কি ক্ষারীয়মূলক তো না অম্লীয়মূলক এটা অম্লীয়মূলক শনাক্তকরণ এটা খুবই সহজ হ্যাঁ আমাদের শেষ হয়ে যাবে অম্লীয়মূলক এক নম্বর হচ্ছে সালফেট আয়ন শনাক্তকরণ এখান থেকে একটা কম্পেয়ার মূলক কোশ্চেনও হয় এই অংশটা থেকে বোঝার ট্রাই করো এটা করার আগে আমরা একটা ভিডিও দেখে আসবো দেখো ভিডিও বেজে যাক বাট আমরা ট্রাই করব আল্লাহ ভরসা
Proceed to add a few drops of barium হ্যাঁ, nitrate. একটু বড় করে দিও, তাহলে এসে বুঝতে পারবো। You will see that the white precipitate forms immediately. দেখো তো রিয়াজেন্টটা আমরা কি অ্যাড করছি, এটা একটু দেখো। এটা খুবই কম সময়ের একটা ভিডিও। আবার দেখো, এটা সালফেটের একটা লবণের দ্রবণ নিচ্ছে, এটা হচ্ছে মূল দ্রবণ। Proceed to add a few drops of barium nitrate. এখানে বেরিয়াম নাইট্রেট অ্যাড করা হয়েছে। You will see that the white precipitate forms immediately. তাহলে দেখা যায় একটা সাদা পদক্ষেপ। তার মানে এখানে বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে কোনটা, তোমার এক মিনিট, ওকে, এখানে বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে কোনটা, তোমার বেরিয়াম নাইট্রেট। এটা বোঝার ট্রাই করো। এটা হচ্ছে তোমার সালফেট লবণ, এটা সালফেট লবণ। এটা আমরা কি করব, মূল দ্রবণ তৈরি করব পানি যোগ করে। এটা পানি যোগ করে আমরা এখানে মূল দ্রবণ তৈরি করব। এটা কত ml আমরা দ্রবণ নেব, 2 থেকে 3 ml, 2 থেকে 3 ml আমরা এখানে মূল দ্রবণ ব্যবহার করব। তাহলে এখানে আমরা বিকল্প হিসেবে আমরা যোগ করতেছি কোনটা, বেরিয়াম নাইট্রেট। এটা বেরিয়াম নাইট্রেটের কি তোমার সংকেত, এটা বেরিয়াম নাইট্রেট। এটা আমরা বিকল্প হিসেবে এখানে যোগ করতেছি। এটা যখন এটার ভিতরে আমরা যোগ করব তখন এখানে একটা সাদা পদক্ষেপ চলে আসে। এখানে কি আসে, হোয়াইট পিপি। এই পর্যন্ত আমরা দেখলাম। এর যদি সালফেটের পরিবর্তে যদি কার্বনেটও যদি ব্যবহার করতাম, তাহলে কার্বনেট ব্যবহার করলে এখানে সাদা পদক্ষেপ আসতো। তখন আমরা সালফেট না কার্বনেট, তখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারতাম না, পার্থক্য করতে পারতাম। এই কারণে এটার ভিতরে আমরা পরবর্তীতে HCl অ্যাড করি, লঘু HCl। লঘু HCl অ্যাড করলে এটা দেখা যায় সাদা পদক্ষেপ থেকে যায়। সাদা পদক্ষেপ কি হয়, তোমার থেকে যায়। এটা দ্বারা কি বোঝানো হয়, এই অ্যাসিডটা এটার সাথে বিক্রিয়া করে না, অর্থাৎ এই পদক্ষেপটা HCl এ কি অদ্রবণীয়। যদি বিক্রিয়া করতো, এই হোয়াইট পিপিটি দ্বারা কি বোঝায়, বিক্রিয়া করে না, এটা বিক্রিয়া করে না। এটা দ্বারা কি ইন্ডিকেট করে, তোমার এই সাদা পদক্ষেপটা লঘু HCl এ কি তোমার অদ্রবণীয়। তাই সাদা পদক্ষেপটা হোয়াইট পিপিটি কি বলতো, লঘু HCl এ তোমার কি অদ্রবণীয়। এটাই মিনিংস, হ্যাঁ, এটাই মিনিংস। এখন তুমি একটু দেখো, আমরা যদি তোমার এই দ্রবণটার ভিতরে, এই মূল দ্রবণের মধ্যে বোঝার ট্রাই করো, আমরা যদি তোমার এই মূল দ্রবণের মধ্যে বেরিয়াম নাইট্রেটের পরিবর্তে একটু বোঝার ট্রাই করো, যদি বেরিয়াম ক্লোরাইড যদি যোগ করতাম, এই রিয়াজেন্টটা আমরা যদি এখানে যোগ করতাম, তাহলেও তোমার এখানে সাদা পদক্ষেপ তৈরি হতো। এখানে কি তৈরি হতো বলতো, সাদা পদক্ষেপ, হোয়াইট পিপি। এখানে আমরা যদি আবার HCl অ্যাড করতাম, তাহলে এই সাদা পদক্ষেপের সাথে HCl বিক্রিয়া করে না, তার মানে এখানে সাদা পদক্ষেপই থেকে যাবে। এখানে হোয়াইট পিপিটি কি হবে বলতো, থেকে যাবে। তার মানে হোয়াইট পিপিটি HCl এ কি বলতো, অদ্রবণীয় অবস্থা, অদ্রবণীয়। তার মানে হচ্ছে তুমি এখানে বিকারক হিসেবে বেরিয়াম নাইট্রেটও ব্যবহার করতে পারো, এখানে বিকারক হিসেবে বেরিয়াম ক্লোরাইডও ব্যবহার করতে পারো। কিন্তু তোমার এই বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করাটা না করাটাই ভালো। হ্যাঁ, এটা ব্যবহার করলে কি অসুবিধা, এটা তুমি ব্যবহার করবে না। হ্যাঁ, এটাও তোমার বিকারক, এটাও তোমার বিকারক। এটা তুমি কি, তুমি ব্যবহার করবে, এটা ব্যবহার করা উত্তম। এই বিকারকটা ব্যবহার করা কি উত্তম। উত্তম মানে কি, ভালো। আর এটা কেন ব্যবহার করা উত্তম না, এটা ব্যবহার করা উচিত নয়। হ্যাঁ, করা উচিত নয়। কেন উচিত নয় সেটা ব্যাখ্যা আমরা করে দেব। আগে আমরা দেখব যে এটার সাহায্যে সে কি ধরনের বিক্রিয়া দেয়। তার মানে হচ্ছে আমি এখানে দুটো জিনিস বলতে চাচ্ছি, সালফেট আয়ন এই দুই ধরনের বিকারকের সাহায্যে করা যায়, কিন্তু এটার পরিবর্তে এই রিয়াজেন্টের সাহায্যে করাটা ভালো। কেন ভালো সেটা হচ্ছে এটা এটার সাথে বিক্রিয়া করার পর
আমরা দেখব যে এখানে কি ধরনের বিক্রিয়া ঘটে, তারপরে আমরা কম্পেয়ার করব এটার পরিবর্তে এটা ব্যবহার করা কেন ভালো। কথা বুঝতে পারছো কিনা? দেখো আমার কথাগুলো বুঝছো কিনা তারপর তুমি কি করো। বিক্রিয়া করে না তো ভাই এই অংশে, তা তুমি বিক্রিয়া কি দেখবে? বিক্রিয়া তো করেই না। হ্যাঁ, আচ্ছা রাজিয়া সুলতানা কি হয়েছে? অনেক লোড হয়ে যাচ্ছে রাজিয়া, বেশি করে খাইতে হবে, ব্রেনের সেলগুলো অ্যাক্টিভ করার জন্য বেশি করে খাইতে হবে। আর কি খাওয়া যেগুলো তোমার মানে শরীরে ক্ষতি করে সেগুলো না, ভালো ভালো খাবারগুলো খাইতে হবে, মাছের মাথা খাইতে হবে। হ্যাঁ, কোন মাছ যেগুলো চাষ করা না, একবারে দেশি, মানে কুয়াকাটা, তোমরা কুয়াকাটা গেছে কিনা যায় না, কুয়াকাটা থেকে জ্যান্ত মাছ নিয়ে আসতে হবে, কক্সবাজার থেকে জ্যান্ত মাছ নিয়ে আসতে হবে, ওই মাছ খাইতে হবে। এই যেমন অল্পতে বাচ্চাগুলো টায়ার্ড হয়ে যায়। আমি তো আজকে সারাদিনই কাজ করতেছি, হ্যাঁ, যদি আমি নিজেও টায়ার্ড, অনেক সিক। এখন একটু দেখো, আমরা একটু বিক্রিয়া যাব, কোনটার বিক্রিয়া যাব? বেরিয়াম নাইট্রেট। হ্যাঁ, একটু দেখো এই জিনিসগুলো যেভাবে ডিজাইন করা ঠিক খাতায় যেন সেভাবে থাকে, তাহলে তোমার কাছে রিভিশনে অনেক ভালো হবে। হ্যাঁ, এটা আমরা সালফেটে কোনো একটা সল্ট, আমি এখানে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করছি। এটা কি তোমার +2, এটা কি তোমার -2? দুটোর জন্য -2 হলে একটার জন্য কত? -1। তাই ঋণাত্মক, এটা তো লবণ ফর্মে থাকবে, বাট এটা ঋণাত্মক জন্য। তাহলে এটা কাকে ধরবে? বেরিয়ামকে। তো BA বেরিয়াম সালফেট। আর এখানে কি হবে? নাইট্রেট। এখানে কয়টা নাইট্রেট? এখন তোমার কি সাদা অবক্ষেপ আসে, কার কারণে হবে? প্রথম উপাদান নাকি দ্বিতীয় উপাদান? এটা ডিপেন্ড করবে কার উপর? যেহেতু আমরা সালফেট আয়ন শনাক্ত করতে যাচ্ছি, তাই সালফেটটা কোন উপাদানের মধ্যে আছে? তাহলে এই উপাদানের কারণে এখানে কি হবে? সাদা পদক্ষেপটি হবে। এটা কারণ এই সাদা পদক্ষেপের মধ্যে তোমার কি করলাম আমরা? HCl অ্যাড করছি, লঘু ডাইল। তার মানে এখানে কোনো কি হবে না বলতো? বিক্রিয়া হবে না, নো রিঅ্যাকশন। এটা কি? নো রিঅ্যাকশন। এটা হচ্ছে বিক্রিয়া। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, সুপ্ত আলমুহিন তো ভালোই বুঝছে। হ্যাঁ, এটা ঠিকই বলছে। তাহলে তুমি এখন রেডি হয়ে যাও, এখন পাত্রটি তুমি আছে নিজে নাকি আমাদের দেখতে হবে? সুপ্ত আলমুহিমুন। হ্যাঁ, তোমায় তো তাইলে তো তোমার জন্য ভালো পাত্রী দেখতে হবে। এখন যে যুগ, তুমি আর পাত্রী দেওয়ার মতো টাইম পাবা? আমাদের রাজিয়া সুলতানা, হ্যাঁ, এই লাস্ট অংশটুকু পড়াবো। হ্যাঁ, 2 মিনিট থেকে 3 মিনিট। হ্যাঁ, এরপরে শেষ করে দেবো, তাহলে এটা ইনকমপ্লিট হয়ে যায়। সালফেট আয়ন শনাক্তকরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আয়ন শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইডের পরিবর্তে
এর পরিবর্তে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় না, আমি শেষ করে দেবো। রাজিয়া আসো। আনাস বিন সাজ্জাদ আলাপ, সরকারি চাকরি না পাইলে সুন্দর বউ নাই। হ্যাঁ, সবাই সুন্দর বউ খোঁজে, ভালো মেয়ে খোঁজে না। না, হ্যাঁ ঠিক আছে আনাস, আমরা দেখবো এটা। হ্যাঁ দেখবো, সরকারি চাকরি না পাইলে। এখন একটু দেখি আমরা, এই কারণে আমাদের কি করতে হবে? সরকারি চাকরি পেতে হলে, তোমার সুন্দর বউ পেতে হলে সরকারি চাকরি পেতে হলে কি করতে হবে? পড়ালেখা করতে হবে। এখন আপাতত সরকারি চাকরি হয়, এখন আপাতত পড়ালেখা করো, তারপরে দেখা যাবে। হ্যাঁ সেটাগুলো ভালোই বুঝতেছি সব। এখানে দেখো, এটা হচ্ছে সালফেট লবণ, আগে বোঝার ট্রাই করো। এটা হচ্ছে সালফেট লবণ। এখানে ভেজাল হিসেবে লেড লবণ থাকতে পারে। এখানে ভেজাল হিসেবে কি থাকতে পারে? লেড লবণ থাকতে পারে। কারণ আমরা যেটা ব্যবহার করি সেটা 100% কি তোমার বিশুদ্ধ না। 100% বিশুদ্ধ দিলে এই ঝামেলা নাই, দুটো দিয়ে যে কোনো একটা দিয়ে করলেই হয়ে যায়। যদি ভেজাল হিসেবে যদি লেড লবণ থাকে তখনই ঝামেলা। এখন আমরা দুটো টেস্ট করি, তুমি বলবা যে কোনটা দিয়ে ভালো। এটা ধরবো, এটা সালফেট লবণ। আমরা সালফেট লবণই নিচ্ছি মামার কাছ থেকে। হ্যাঁ, ওই মামা যদি ইচ্ছা করে, হ্যাঁ মামাদের আবার ওই এক্সপেরিমেন্টের সময় আমাদের সব সময় ভার্সিটিতে কি করে 50 টাকা 100 টাকা দেওয়া লাগে, এখন হয়তো আরো বেশি দেওয়া লাগে, জানি না। তখন তো তোমার 2007-08 এর ঘটনা। এখন দেখো, তাহলে এখানে কি তোমার ভেজাল হিসাবে মামাই যদি কিছু লেড লবণ মিশিয়ে দেয়, হ্যাঁ এটা হচ্ছে ভেজাল হিসাবে, তখনই তোমার পুরো হয়ে যাবে। আমি যদি তোমার এখানে যদি বেরিয়াম নাইট্রেট যোগ করি, ও কিভাবে রেসপন্স করে দেখো। সালফেট লবণে কি থাকে? সালফেট আয়ন। আর লেড লবণে বিদ্যমান থাকে লেড আয়ন। বেরিয়াম নাইট্রেট যদি অ্যাড করি, ও করে কি? বেরিয়াম নাইট্রেট কি করে? এটার সাথে বিক্রিয়া করে বেরিয়াম সালফেটের পদক্ষেপ তৈরি করে, এটা হোয়াইট পিপিটি পাওয়া যায়। এটা কি করে? হোয়াইট পিপিটি কি করে? তৈরি করে। লেড আয়ন কি করে? এই বেরিয়াম নাইট্রেট সালফেট বিক্রিয়া করবে, লেড কি তাকাই থাকবে? তাকাই না, ও বিক্রিয়া করতে চাইবে। কিন্তু এখানে বেরিয়াম নাইট্রেট কি এই লেড আয়নের সাথে কি করে না বলতো? বিক্রিয়া করে। নো রিঅ্যাকশন। তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না। এটার ক্ষেত্রে হয় কি, আমি যদি এখানে বেরিয়াম ক্লোরাইড যদি ব্যবহার করি, তখন দেখা যায় এই সালফেট লবণের জন্য সালফেট আয়ন, আর লেড লবণে কোনটা বিদ্যমান থাকে? লেড আয়ন। যদি থাকে ওই লবণের দ্রবণে, যদি এটা থাকে ভেজাল হিসেবে, যদি কোনোটা 100% বিশুদ্ধ হইলে একবারে তুমি বাজার থেকে কিনে আনলা যেটা, সেটা এই ধরনের ঝামেলা হয় না। অনেক সময় মিশিয়ে ফেলা হয়। ওই বাচ্চারা করে কি ল্যাবে গিয়ে একটার সাথে আরেকটা মিক্স আপ করে ফেলে। হ্যাঁ, তোমরা অবশ্যই করবো না। হ্যাঁ, তাহলে আবার কানে কানে খাবো, মাইলু খাবো। ওই এসিড এর ক্ষেত্রে কি করে, অনেক বাচ্চারা দুষ্ট হইতে কি করে, ওই এসিড যাই যে ঢালতে সবগুলোর মধ্যে কি করে দিয়ে দেয়। তখন টিচার যখন এটা টেস্ট করতে যায়, তখন আর এটা আর কাজ করে না। হ্যাঁ, এখন দেখো এখানে বেরিয়াম ক্লোরাইড যখন অ্যাড করি, তখন এটার মধ্যে কি হয়? এই বেরিয়াম ক্লোরাইডের, হ্যাঁ এটা কি হয়? বেরিয়াম সালফেট, সরি এটা এটার সাথে বিক্রিয়া করে, এটা বেরিয়াম সালফেটের কি হয়? এখানে সাদা বিক্রিয়া করে। কিন্তু আমি কি করে, এখানে লেড আয়নও প্রেজেন্ট থাকে। এটা কি বেরিয়াম ক্লোরাইড যখন হয়, তখন লেড আয়ন এই বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। এটা ধনাত্মক, এটা ঋণাত্মক KCl ওর সাথে যুক্ত করে কি তৈরি করে? PbCl তৈরি করে, যেটা কি হয় বলতো? সাদা অবক্ষেপ তৈরি করে। দেখো এখানকার এটা আর এটার মধ্যে মূলত বেসিক চেঞ্জ কোনটা? এই অংশটা। এখানে লেড আয়নটা এটার প্রতি কোনো রেসপন্স করে না, বাট এখানে লেড আয়নটা বেরিয়াম ক্লোরাইডের প্রতি রেসপন্স করে। এটা রেসপন্স না করার কারণে এখানে শুধু সাদা অবক্ষেপ পাওয়া যায়, শুধু সালফেট আয়ন। আর এটা রেসপন্স করার কারণে সাদা অবক্ষেপটা পাওয়া যেতে পারে কি সালফেটের জন্য হতে পারে, এটা লেডের জন্য হতে পারে।
এটা লেডের লবণ হতে পারে, এটা কি সালফেট লবণ হতে পারে। সেক্ষেত্রে তুমি বলতে পারবে না যে এই লবণটা সত্যিকার অর্থে সালফেট অথবা কি লেড। এখানে কি লেড যদি হয় তাহলে তোমার কি করতে হবে, এটা লেড লবণ যদি হয়, লেড লবণ হতে পারে, সালফেট লবণ হতে পারে, তখন লেড লবণে আবার কি প্রাইমারি যে টেস্টগুলো আছে ওই টেস্টগুলো আবার দেখতে হবে। তার মানে এখানে কি সাদা অদক্ষেপটা সালফেট থেকে আসতে পারে, লেড থেকে আসতে পারে, ফলে তুমি একটা বিভ্রান্তির কি হবে বলতো সৃষ্টি হবে। তুমি এখানে কি বিভ্রান্তির কি হবে সৃষ্টি হবে, তুমি আসলে তুমি ডিসিশন নিতে পারবে না যে আসলে সাদা অদক্ষেপটা কি সালফেট থেকে আসে নাকি লেড থেকে। যদি এটা সালফেট লবণ হয় তাহলে এটা তোমার কি সাদা অদক্ষেপ দেবে, লেড লবণ হলো কি সাদা অদক্ষেপ দেবে, তাই তুমি একবার শিওর বলতে পারবে না এটা আসলে সালফেট। বাট এটা আমি যদি বেরিয়াম নাইট্রেট দিই লেড লবণের সাথে এটা রেসপন্স করে না, বাট তোমার কি সালফেট লবণের প্রতি রেসপন্স করে, তাহলে বেরিয়াম নাইট্রেট দিলে আমি শিওর যে এটা 100% কোনটা সালফেট লবণ। আর এই ক্ষেত্রে কি এটা সালফেট এবং লেড দুটোই হতে পারে, তুমি শিওর হতে পারবে। আর যদি আমি অ্যাকচুয়ালি আমি সালফেটের নিচে এর সাথে লেড নিচ্ছি না, হ্যাঁ, তাহলে তো তোমার এটাই হবে। তাহলে এটার ক্ষেত্রে কোনটা হবে দেখো, তুমি একটু তো বুঝছো কিনা একটু আমাকে বলো। এই মিম ডিম ডিম মিম, এটা একবারে নরমাল ব্যাপার। যদি সালফেট লবণের সাথে যদি লেড লবণ থাকে তখন লেড লবণটা এটার সাথে বিক্রিয়া করে, সালফেটটা বিক্রিয়া করার কারণে সাদা অদক্ষেপ আসে। তাহলে আমি এটা দ্বারা শুধুমাত্র বুঝতে পারবো যে বেরিয়াম নাইট্রেট যদি যোগ করি শুধুমাত্র সালফেট থাকলেই বিক্রিয়া হবে, সালফেট না থাকলে বিক্রিয়া হবে না, সালফেট থাকলেই সাদা অদক্ষেপ হবে, তা নাহলে সাদা অদক্ষেপ হবে না। বাট আমি যদি বেরিয়াম ক্লোরাইড যদি যোগ করি তখন দেখা যায় সাদা অদক্ষেপটা সালফেটের জন্য আসতে পারে, সাদা অদক্ষেপটা কি তোমার লেড লবণের জন্য কি বলতো আসতে পারে। এক্ষেত্রে তুমি কি শিওর হবা না যে আসলে কি বলতো এটা কি সালফেট থেকে আসে নাকি লেড থেকে আসে। এটা সালফেট হতে পারে, লেড। মনে করো তোমার নাম্বার এটা বিকাশ টাকায় গেল, এন্ড রেফারেন্সে যদি কারো নাম যদি দেওয়া থাকে তুমি শিওর হয়ে যাবে যে টাকাটাই। বাট রেফারেন্স যদি কারো নাম দেওয়া না থাকে তুমি কি আসলে কি শিওর হবা, তুমি বিভ্রান্তি সৃষ্টি হবা, যে কোনো জায়গা থেকে কি তোমার টাকাটা আসতে পারে, যে কোনো নাম্বার থেকেই তোমার কি টাকাটা আসতে পারে। এখন তোমার কি এখানে সাদা অদক্ষেপ দুটোই তোমার কি বিক্রিয়া করবে, এন্ড দুটোই যদি বিক্রিয়া করে তাহলে এটার জন্য সাদা অদক্ষেপ হয়, এটার জন্য সাদা অদক্ষেপ হয়। এখানে কি তোমার বেরিয়াম ক্লোরাইডের প্রতি লেড রেসপন্স করে, লেড বিক্রিয়া করে সাদা অদক্ষেপ তৈরি করতে পারে, তোমার সালফেটও সাদা অদক্ষেপ তৈরি। আসলে সত্যিকার অর্থে সাদা অদক্ষেপটা কোন জায়গা থেকে আসতেছে সেটা তোমার বলা মুশকিল। কারণ তুমি যদি সালফেট লবণ দিলে তোমার কি বেরিয়াম ক্লোরাইডের মধ্যে সালফেট লবণ দিলেও সাদা অদক্ষেপ হয়, লেডের লবণ দিলেও কি হবে সাদা অদক্ষেপ হবে। সেক্ষেত্রে তোমার কি অ্যাকচুয়ালি বুঝতে পারবে না এটা সালফেট নাকি লেড, এটা শিওর হওয়া যায় না। বাট এটার ক্ষেত্রে শিওর, কারণ এটা লেড বিক্রিয়া করে না। যদি তোমার সাদা অদক্ষেপ আসবে আসলে শুধুমাত্র কার জন্য আসবে, সালফেট। তাহলে এটা কি বোঝা যায়, দেখো বুঝতে পারছি কিনা। বলো বলো, আরে ওটা বুঝছি কিনা এর কথা। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। অবশ্যই এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করব, বারবার প্র্যাকটিস না করলে এগুলো হবে না। এই কোশ্চেনের অ্যানসারটা আমি দিব গ্রুপে, হ্যাঁ, অথবা তোমার সাথে যখন দেখা হবে, হ্যাঁ, যে এই গ্রুপে অ্যানসারটা কোশ্চেনটার অ্যানসারটা আমি গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ, তুমি অবশ্যই প্রেজেন্ট থাকবে। আমাদের নেক্সট ইসে তুমি যদি লাইভে না থাকতে পারো ওই স্টুডেন্টগুলো নতুন গ্রুপে অ্যাড হওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ, যারা রেকর্ডেড লেকচার দিয়ে করতে চাও
তাদের লাইভে তোমার ওই যে নতুন যে গ্রুপ আমরা তৈরি করবো ওই গ্রুপে তোমার অ্যাড হওয়ার দরকার নেই। বাই বাই।